সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ছোটোবেলায় একটা গল্পের সাথে আমরা সবাই পরিচিত যে কোনো এক গ্রামে এক রাখাল ছিল যে কিনা প্রতি রাতে বাঘ এসেছে বলে চিল্লাতো, আর গ্রামের সবগুলো মানুষ লাঠি সোটা নিয়ে বেরিয়ে দেখতো যে রাখাল খিলখিলিয়ে হাসছে, তার মানে সে মজা করেছে। একদিন সত্যি সত্যি বাঘ আসলো, আর সেদিন রাখাল যতই চিল্লালো গ্রামের কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য ঘর থেকে বেরিয়ে আসলো না। মুন্নার জীবনের বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমার ওই রাখালের কথা অনেক বেশি মনে পড়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, ফুলের মতো সাজানো একটা সংসার কিভাবে সামান্য ভুল বোঝাবুঝি আর সন্দেহতে ধ্বংস হয়ে যেতে পারে, আপনি যদি মুন্নার জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে তা হারে হারে বুঝবেন। আজকের এই জীবনের গল্পটা প্রত্যেকটা ভাই বোনের জন্য হবে ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মাহমুদুর রহমান মুন্না, আমার বাড়ি খুলনা জেলা। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, আমার 2টা মা সহ 2টা ছোট বোন। আমার 2টা মা মানে হচ্ছে আমার আব্বা 2টা বিয়ে করেছে। আমাদের সংসারটা যথেষ্ট সুখী একটা সংসার, কেননা আমার আব্বার ঢাকাতে হচ্ছে নিজস্ব একটা সুপার মার্কেট আছে। আমার 2টা মা, একটা মা হচ্ছে খুলনায় থাকে, আরেকটা মা ঢাকাতে থাকে। আমার একটা সৎ বোন, আরেকটা আমার নিজের মায়ের পেটের বোন। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি আমার মায়ের সাথে খুলনাতে থাকতাম। এই খুলনার কোনো একটা কলেজে আমি পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি আসলে মোটেও ভালো ছিলাম না। এসএসসিতে প্রথমবার পরীক্ষা দিয়ে আমি অঙ্কতে ফেল করি, দ্বিতীয়বার কোনো রকম টেনে হেসড়ে সিগারেটে পাশ করি। এরপর আমি একটা কলেজে ভর্তি হই। আসলে দ্বিতীয়বার আমার পরিবারের সবাই বলতেছে যে পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুই ঢাকাতে গিয়ে তোর বাপের কাজের সাথে সহযোগিতা কর। কিন্তু আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমি কলেজে পড়বো। মানে কলেজের লাইফটা আমার কাছে কেমন জানি অনেক বেশি মধুর মনে হয়, অনেক ভালো লাগে। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি অন্তত একবার হলো আমি কলেজে পড়বো। শুধুমাত্র কলেজে পড়ার স্বপ্ন নিয়ে আমি দ্বিতীয়বার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করি। যাই হোক, এরপর আমি কলেজে উঠি। আর কলেজে ওঠার পরে আমার মাঝে একটা লজ্জা কাজ করে বলতে আমি যাদের সাথে পরীক্ষা দিয়েছি। আরেকটা ব্যাপার বলে রাখি, কলেজ অ্যাট স্কুল ছিল, মানে আমাদের যে স্কুল ছিল স্কুলের পাশে হচ্ছে কলেজ ছিল। তো আমি যাদের সাথে প্রথমবারে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমি তাদের সাথে ফেল করার পরে সেকেন্ড বেসে আমি আবারও পরীক্ষা দিই। তার মানে আমার ওই ফার্স্ট বেসের বন্ধুগুলোর কাছে আমি ভীষণ লজ্জা পাই। মানে আমি ওদের কাছে অনেক ছোট থাকি, তো ওরা আমাকে দেখলে মানে আমাকে বলে আর কি যে তুই তো একবার ফেল করেছিস, তাতে কী হয়েছে, তুই আমাদের সাথে মিশে থাক। তো আমি কী করি, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে 2 বেসের স্টুডেন্টদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। যাই হোক, এইভাবে যেতে যেতে আমি যখন কলেজে আমার 6 মান্থের মতো কাটে, আমি সেকেন্ডবার যাদের সাথে পরীক্ষা দিয়েছিলাম, মানে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে একটা মেয়ে ছিল যার নাম ছিল রাত্রি। তার নামটা রাত্রি কিন্তু কালো হয়, কিন্তু এই মেয়েটা দিনের আলোর মতোই সুন্দর, অনেক বেশি সুন্দর, যাকে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওকে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার বেসে আরেকটা ছেলে আছে যার নাম হচ্ছে জিসানের সাথে আমার অনেক মধুর সম্পর্ক। মানে আমি যেখানে যাই জিসানও যায়, জিসানের সাথে আমার খুবই ক্লোজলি সম্পর্ক। তো এভাবে যেতে যেতে একদিন হঠাৎ করে ইয়ার কলেজে আসতেছে না, রাত্রি আর কলেজে আসতেছে না। যখন কলেজে আসতেছে না, আমরা সবাই খুব বেশি টেনশনে পড়েছে, কী ব্যাপার, রাত্রি কেন কলেজে আসতেছে না, ওর কী হলো। ওর খোঁজ খবর নেওয়ার জন্য আমরা ওর বাড়িতে যাই। অ্যান্ড বাড়িতে যাওয়ার পর আমরা যেটা জানতে পারি যে রাত্রিকে নাকি ভূতে ধরেছে, মানে আমাদের গ্রামের ভাষায় ভূত বলে, যেটাকে আমরা জিন নামে পরিচিত। তো সবাই বলে আসলে রাত্রি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল। এমনি সবাই দেখলে মানে মনে করতো যেটা কোনো পরীর বাচ্চা হবে এরকম। মানে ও যথেষ্ট, ওর মুখমণ্ডলটা অনেক বেশি সুন্দর ছিল, চুলগুলো লম্বা ছিল। আর এই মেয়েটার মাঝে একটা বাজে অভ্যাস ছিল, আই ডোন্ট নো এটা বাজে অভ্যাস কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে বাজে অভ্যাস। ও সবসময় মাথার চুল ছেড়ে চলাফেরা করতো, যেখানেই যাইতো মাথার চুল ছেড়ে চলতো। তো যাই হোক, এভাবে ওর যখন আমরা বাড়িতে যাওয়ার পরে ওর মা বলে যে ওকে নাকি জিনে ধরছে। তো আমরা যখন ওর কাছে যাই, ও আমাদের কাউকেই চিনে না, সবার সাথে অনেক বেশি মিসবিহেভ করে, অনেক বেশি খারাপভাবে ব্যবহার করে। ওর নাম যখন আমরা জিজ্ঞেস করি যে নাম কি, তখন ও বলে ওর নাম নাকি মালেক, এবং ওর কণ্ঠটাও জানি কেমন চেঞ্জ হয়ে যায়, মানে পুরুষের কণ্ঠের মতো হয়ে যায়। আমরা প্রচণ্ড রকম ভয় পাই, ভয় পেয়ে আমরা চলে আসি। এরপর থেকে জিসান, আমি, আমার যত বন্ধু আছে, হৃদয়, অন্যরা সবাই মিলে আমরা কলেজে ক্লাস করতেছি। কিন্তু আমি তো মনে মনে রাত্রিকে অনেক বেশি পছন্দ করি, বাট রাত্রির জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে। এইটা আমি আমার বন্ধুবান্ধব কাউকে বুঝতে দেই না, কারণ যদি বুঝতে পারে আমাকে নিয়ে আবারও টিটকারি করবে। কিন্তু রাত্রির কাছে আমার ভালোবাসার কথা কিন্তু আজও বলা হয়নি।
এভাবে যেতে যেতে 3-4 দিন চলে যায়। আমরা একদিন দেখতে পাই যে কলেজে বসে বসে জিসান কান্না করতেছে। তো ও কান্না করতেছে, আমার আরেকটা বন্ধু ছিল হৃদয় আর আমি যখন যাই তখন আমি জিজ্ঞেস করতেছি, কিরে বন্ধু কান্না করতেছিস কেন? তো যতই জিজ্ঞেস করি ও কোনো কথা বলে না, খালি কাঁদে। আর ওর কান্নার এমন ছিল যে কারো পরিবারের মানুষ মারা গেলে যেমন করে কাঁদে না, জিসান ঠিক তেমন করেই কান্না করতেছে। তখন আমি হৃদয়কে বলি, কিরে বেটা কী হয়েছে, জিসান এমন করে কান্না করতেছে কেন, মনে হচ্ছে যে ওর মা মারা গেছে। তখন হৃদয় আমাকে বলতেছে যে ওর মা মারা গেলেও ও এতটা কষ্ট পাইতো না এখনও, যতটা কষ্ট পেয়েছে। তখন আমি বলতেছি এমন কি হয়েছে যেটার জন্য ও এত বেশি কষ্ট পাইতে পারে? তখন আমার বন্ধু হৃদয় আমাকে বলতেছে, কেন তুই কি কিছুই জানিস না? আমি বললাম, বাবারে তোরা যদি না বলিস তো আমি জানবো কেমন করে? তখন আমার বন্ধু হৃদয় আমাকে বলতেছে ও রাত্রির জন্য কান্না করতেছে। আমি তখন কেমন জানি একটা আসমান থেকে বললাম যে ও রাত্রির জন্য কান্না কেন করবে। আমি তখন হৃদয়কে বলতেছি, কি রে ও রাত্রির জন্য কেন কান্না করবে? রাত্রির তো আমরা সবাই ক্লাসমেট, তাই না? সুতরাং রাত্রির জন্য তো আমাদের সবারই মন খারাপ হতেই পারে, কিন্তু আমরা তো কখনো রাত্রির জন্য কান্না করি না। জিসান কেন রাত্রির জন্য কান্না করতেছে? তখন হৃদয় একটা খিলখিলি হেসে বলে, তোর সাথে রাত্রির যে সম্পর্ক, আমার সাথে রাত্রির যে সম্পর্ক, জিসানের সাথে কিন্তু রাত্রির সেই সম্পর্ক না। তখন আমি জিজ্ঞেস করি যে জিসানের সাথে রাত্রির কী সম্পর্ক? তখন আমার বন্ধু হৃদয় আমাকে বলে যে জিসানের সাথে রাত্রির ভালোবাসার সম্পর্ক। কথাটা শোনার পর আমার বুকটা মনে হয় যেন ভেঙে 2 টুকরো হয়ে গেল। মনের অজান্তে জিসানের চোখের জলগুলো যেন আমার চোখে চলে এলো। আমি তখন খুবই কষ্ট পাই, কারণ আমি কিন্তু আমার স্কুল জীবন থেকে রাত্রিকে পছন্দ করি এবং রাত্রিকে ভালোবাসি। আমি শুধু একটা সুযোগের অপেক্ষা আছি যে কোন সুযোগে আমি রাত্রিকে আমার ভালোবাসার কথা বলতে পারবো। আমার একটা ইচ্ছা ছিল যে আমি এসএসসি পরীক্ষার সময় আমি রাত্রিকে আমার ভালোবাসার কথা বলবো আমার পরীক্ষা যখন শেষ হবে। কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করি। এটা ভীষণ লজ্জাজনক একটা ব্যাপার। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা জানেন ফেলের যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর। অনেক স্টুডেন্টরা ফেল করে আত্মহত্যা করে ফেলে। তখন আমি হৃদয়কে বলতে থাকি যে বন্ধু ও রাত্রিকে ওকে ভালোবাসে। তখন আমাকে বলতেছে, বেটা রাত্রি ওটা ভালো না বাসলে ও রাত্রির সাথে কতদিন ডেটিংয়ে গেছে। আমি তখন বলি, কী বলতেছিস, এই ব্যাপারগুলো আমি কিছুই জানি না। তো বলে ও আসলে আমাদের জিসান আসলে একটু অন্যরকম। ও মনে করে যে ভালোবাসা যত গোপনে রাখা যায়, যত লুকিয়ে রাখা যায়, ততই নাকি ভালোবাসা লাস্টিং করে, ততই নাকি ভালোবাসা ভালো থাকে। আমি তখন তারে বলি যে আমার না এই কথাগুলো শুনে কেমন জানি আমি আসমান থেকে পড়তেছিলাম। আমি হৃদয়কে বলি যে আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারি না, কারণ হৃদয় যাতে আমার চোখের পানিগুলো দেখতে না পায়, এই জন্য আমি কী করি, কলেজ থেকে বেরিয়ে চলে আসি। অ্যান্ড বাইরে এসে আমি প্রচণ্ড রকম একটা গাছের নিচে বসে বসে কান্না করি। যে মানুষটাকে আমি আজকে বৎসরের পর বৎসর ধরে পছন্দ করতেছি, সেই মানুষটাকে আমি আমার ভালোবাসার কথা বলার আগেই আমার ভালোবাসার মানুষটা হয়ে গেল অন্য কারো। আর যার হলো সেও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি জিসানকে অনেক বেশি ভালোবাসি, কারণ ও আমার অনেক ভালো একটা বন্ধু। একটা পর্যায়ে আমি কী করলাম যে যা কপালে আছে তাই হবে, আমি আর এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলবো না। যেমন করে ওদের সম্পর্কটা টিকে থাকে তেমন করেই থাকুক, না হয় এই জন্মে আমি নাই পেলাম আমার ভালোবাসার মানুষ রাত্রিকে। দূর থেকে ভালোবেসে যাব একতরফা ভালোবাসার মাঝে নাকি পবিত্রতা আছে, এইটা মনে করে আমি গোপনে সব কিছু চেপে যাই। আমি আর এই ব্যাপারটা নিয়ে কারোর সাথে কথা বলি না। যেতে যেতে 15 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 15 দিন পরে 15 দিন পরে রাত্রি কলেজে আসার পরে সবাই রাত্রিকে দেখে তো একেবারে একদম রাত্রিকে দেখে সবাই জড়ায় ধরে যে রাত্রি তোমার কি হয়েছে, শুনছিলাম যে তোমাকে নাকি এরকম কোনো প্রবলেম হয়েছে। তো সবাই রাত্রিকে নিয়ে অনেক বেশি উদাস করতেছে। বাট আমি একটা জিনিস এরই মাঝে খেয়াল করি, রাত্রি সবার সাথে কথা বলতেছে কিন্তু হাতটা ধরে আছে জিসানের। তখন আমার মন চাচ্ছিল যে আমি জোর করে গিয়ে রাত্রে হাতটা জিসানের হাত থেকে সরাইয়ে দিই, কিন্তু সেই সাহস তো আর আমার নেই, কিংবা সেই শক্তি তো আর আমার নেই, কেননা রাত্রি নিজেই তো জিসানকে ভালোবাসে। এরপর থেকে আমি সবসময় দেখি যে ওদের মাঝে অনেক ভালো গভীর সম্পর্ক, দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক, এবং তারা মাঝে মাঝে দুজন মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমাদের খুললে অনেক ভালো ভালো পার্ক আছে, অনেক পার্কের নামগুলো না বলি, যেখানে ঢুকলে আসলে সব রকম কাজ করা যায়, ওরকম পার্কেও ওরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এই ব্যাপারগুলো হৃদয় দেখে, আমিও দেখি, কিন্তু আমি আর হৃদয় সবসময় চেপে থাকি যে যাই হোক ওদের মাঝে যত কিছুই হোক, এটার মাঝে আমি আর কখনো ইনভলভ হব না। কারণ আমি একটা ব্যাপার ভাবি যে জিসান আমার খুব ভালো একটা বন্ধু, আর রাত্রি যেহেতু নিজ থেকে তাকে ভালোবাসে, সেখানে আমার ইন্টারফেয়ার করাটা মোটেও ঠিক হবে না। এভাবে আরও কিছুদিন যায়, 1 থেকে 1.5 মাসের মতো কাটে। এরপরে আবারও সেই প্রবলেমটা রাত্রির মাঝে দেখা দেয়। প্রবলেম দেখা দেয় বলতে রাত্রি কলেজে এসে সবার সাথে মিসবিহেভ করে।
মানে সবার সাথে খারাপ ব্যবহার করে, জিসানের সামনে গিয়ে মানে জিসানকে থাপ্পড় মারে, সবার মুখে পানি মারে, মানে লাইক হচ্ছে একদম পাগলের মতো হয়ে যায়। তখন আমরা সবাই ভয় পাই। আমাদের কলেজের হচ্ছে একজন হুজুর স্যার ছিল, যিনি হচ্ছে আমাদের ইসলামী ক্লাস করতো। হুজুরকে ডাকা হয়, হুজুর আসার পর ওকে ধরে বলতেছে যে ওকে নাকি আবারও জিনে আসর করেছে। এরপর ওর বাবা মা ওকে নিয়ে যায়। নিয়ে যাবার পরে ওর বাবা মা চিন্তা করতেছে, মানে ওরা নাকি কোন হুজুরের কাছে নিয়ে যায়, যে হুজুর বলেছে আমাদের কলেজের পিছনে একটা অনেক বড় বটগাছ আছে। তো মানে ওর বাবা মাকে নাকি কোন হুজুর বলেছে যে বটগাছ থেকে জিনটা এসে তাকে ধরে, সুতরাং তাকে ওই বটগাছের কাছে যাতে না যেতে দেওয়া হয়, যেন তাকে ওই কলেজে না পড়ায়, মানে কলেজটা চেঞ্জ করার জন্য বলে। তখন ওর বাবা মা সিদ্ধান্ত নেয় যে ওকে আর এই কলেজে পড়াবে না। এটা বলার পর তাকে কি করে, তার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। নানু বাড়িতে পাঠায়, এটাও খুলনা থেকে একটু দূরে ছিল, ওইখানে পাঠিয়ে দেয়। অ্যান্ড আরেকটা কলেজে ওখানে এখান থেকে টিসি নিয়ে ওই কলেজে ওকে ভর্তি করানো হয়। এরপরে ওর জিসানের সাথে একটা মোটামুটি ডিস্টেন্স হয়ে যায়। এভাবে কিছুদিন যেতে যেতে আমি একটা পর্যায়ে দেখতেছি যে জিসান আমাদেরই 1 বছরের জুনিয়র, মানে 2 বছরের জুনিয়র একটা মেয়ে, আমরা যে কলেজে পড়ি সেই কলেজে স্কুলে পড়াশোনা করে। মেয়েটার নাম ছিল লতা। ও কী করে, মানে লতা কিন্তু হিন্দু মেয়ে ছিল, ও কী করে যে লতার প্রেমে পড়ে যায়। মানে লতার সাথে ওর অনেক ক্লোজ সম্পর্ক, যেখানে যায় মানে লতার সাথে আমার এই হৃদয় বলতেছে ওনাকে লতাকে ভালোবাসে। তখন আমি বলতেছি কি রে, লতাকে ওর কীভাবে ভালোবাসে, লতা তো একটা হিন্দু মেয়ে। তখন আমার বলতেছে ভাই আসলে জিসান অনেকটা স্মার্ট ছেলে, ওরে যে কোনো মেয়ে দেখলে পছন্দ করে ফেলে, সুতরাং ওই লতা মতা হিন্দু মুসলিম ওর কাছে কোনো ব্যাপার না। তখন আমি একদিন জিসানকে ডাইকা বলি যে জিসান তুমি তো হচ্ছে রাত্রিকে ভালোবাসো, আর রাত্রিকে যদি ভালোবাসো তাহলে এখন তুমি লতার সাথে কেন সম্পর্কে জড়াচ্ছ। ও আমাকে বলে যে রাত্রির সাথে আমার এখন আর সম্পর্ক নাই। আর একটা ব্যাপার কি তুমি চিন্তা করে দেখছো যে আমি কখনো রাত্রিকে বিয়ে করতে পারবো না। আমি বললাম কেন বিয়ে করতে পারবো না। পরে বলে একটা ব্যাপার তোমরা অনেকেই জানো না, রাত্রি যেই হুজুরের কাছে গেছে সেই হুজুর কিন্তু বলে দিছে যে রাত্রি যে ছেলেকে বিয়ে করবে সেই ছেলেকে নাকি ওই জিনটা মেরে ফেলবে, সুতরাং আমি কখনো রাত্রিকে বিয়ে করতে পারবো না। এটা শোনার পর আমি বললাম বাপরে, তুমি কি এই যুগে এইসব ডিজিটাল জামানায় এসে জিন ভূতের এগুলো বিশ্বাস করো? এগুলো যথেষ্ট ভ্রান্ত আর মিথ্যে কথা, এসব বিশ্বাস করতে হয় না। আর তুমি যখন লতার সাথে প্রেম করতেছো, তুমি তো লতাকেও বিয়ে করতে পারবা না, কারণ লতাও তো কোনো মুসলিম মেয়ে না, সে তো হিন্দু মেয়ে। তখন জিসান আমাকে বলে যে লতা আমাকে বলেছে যে সে মুসলিম হয়ে যাবে। তখন আমি বলি ভারী, সেকেন্ডের মধ্যে তোমার ভালোবাসার রঙটা পাল্টে গেল। আসলে এটাই সত্য, আই লাভ ইউ কথাটা ঠিকই থাকে, শুধু ইউ কথাটা পাল্টে যায়। এরপর আমি জিসানকে বললাম যে ঠিক আছে। এরপরে দেখি যে হৃদয়ের সাথে মানে সাথে লতার সাথে ওর মানে প্রচণ্ড রকম মাখামাখি সম্পর্ক চলতেছে। এরপরে অনেক দিন কেটে যায়, লাইক হচ্ছে আরও প্রায় 7-8 মাসের মতো কেটে যায়। আমরা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠে যাই। অ্যান্ড সেকেন্ড ইয়ারে ওঠার পরে একদিন আমি কিন্তু আবার অনেক ভালো ফুটবল খেলতে পারতাম। আমার কিন্তু ফুটবল খেলায় অনেক ভালো, মানে অনেক ভালো। তো আমার ভালোবাসার মানুষ রাত্রিকে যেই কলেজে ভর্তি করানো হয়েছিল সেই কলেজের সাথে আমাদের কলেজের একটা ফুটবল খেলা হয়। বৃহস্পতিবার ছিল বিকালবেলা, আমরা সবাই কলেজ করে আমরা সবাই হচ্ছে ওই ফুটবল খেলা দেখতে যাই। কিন্তু ওই দিন জিসান যায়নি, আমি হৃদয় তারপর অন্যরা সবাই গেলাম। আমি ফুটবল খেলা শেষ করে যখন মানে মাঠ থেকে বেরোই, তখন আমি হঠাৎ করে আমি আমার ভালোবাসার মানুষ রাত্রিকে আমার চোখের সামনে দেখতে পাই। মনের অজান্তেই কেন জানি আমার চোখে জল এসে গেল। আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাকাই থাকি। ও আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে, আয়সা বলতেছে কিরে তুই আমাকে চিনতে পারছিস না, কথা কেন বলতেছিস না? আমি আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলি। আমি তারে বলি যে তুমি কেমন মানুষ একটু বলো তো। আমাকে বলে কেমন মানুষ মানে? আমি বললাম যে তুমি লাইক হচ্ছে তোমাদের বাড়ি থেকে তোমার নানু বাড়িতে চলে আসছো, এখানে একটা কলেজে ভর্তি হয়েছো, কিন্তু আমাদের সাথে কি একটাবার যোগাযোগ করার ইচ্ছা ছিল না? ও আমাকে বলে বাড়ি আমি তো মোবাইল চালাই না, আমার ফ্যামিলি থেকে আমাকে মোবাইল দেয় না, আমি কিভাবে তোদের সাথে যোগাযোগ করব? আমি বললাম না দেখ, কিন্তু তোমার নানু বাড়িতে তো কারো না কারো কাছে মোবাইল আছে, তুমি তো চাইলে আমাদেরকে একটু ফোন করতে পারতাম। তখনও আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা জিসান কেমন আছে? জিসান তো আর আমার সাথে কোনো কথা বলে না। তখন হৃদয় বলে যে জিসান ও একটা বাটপার। আমি তখন কোনো কথা বলি না, নিচের দিকে তাকিয়ে থাকি। তখন হৃদয় জিসানের মানে সবগুলো সাইডের কথা হচ্ছে ওর মানে ইয়াকে বলে দেয়, রাত্রিকে বলে। রাত্রি তখন শুনে বলতেছে যে আচ্ছা জিসানকে আমি এত ভালোবাসতাম, আমি জিসানের সাথে জিসানকে আমি আমার দেহটা পর্যন্ত দিয়েছি। ও আমাকে বলেছে ও আমাকে ভালোবাসবে, অ্যান্ড ও মাঝে মাঝে এসে আমার সাথে এখানে দেখাও করে। আমি তখন একটু মানে অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে সত্যি দেখা করে? তখন ও আমাকে বলতেছে যে হ্যাঁ, ও তো গত সপ্তাহে এসে আমার সাথে দেখা করে গেছে।
তখন আমার সত্যি অনেক বেশি খারাপ লাগে এবং নিজের কাছে নিজেকে অনেক বেশি ঘৃণা লাগে যে জিসানের মতো একটা বাজে ছেলে আমার বন্ধু। আমি তখন এই কথাগুলো রাত্রিকে বলি যে রাত্রি তুমি মন খারাপ করো না, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তো তুমি যদি রাগ না করো বা মন খারাপ না করো, আমি কি তোমাকে একটা জিনিস দিতে পারি? তখন সে আমাকে বলে যে কী দিবা? আমি বললাম যে আমার কাছে তো একটা মোবাইল ফোন আছে, যেটা আমি সবসময় ব্যবহার করে রাফ ইউজ করা। আমি তার বললাম যে এই মোবাইল ফোনটা তোমাকে দিই, তুমি একটা সিম কিনে এটার মধ্যে একটা সিম ঢুকে তুমি মোবাইল ফোনটা ব্যবহার করো। তখন সে আমাকে বলতেছে যে না না না, মোবাইল ফোন আমার পরিবার থেকে অ্যালাও না। আমি বললাম আরে বাবা, আমরা তো তোমার বন্ধু তাই না, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, এখন কলেজে পড়তেছি, তাহলে তোমার কি মাঝে মাঝে ইচ্ছে হবে না যে আমাদের সাথে মাঝের মধ্যে একটু একটু কথা বলতে? এটা কেমন কথা বলো? এটা কি বন্ধুত্বের পরিচয়? যখন আমি তাকে ফোর্স করি তখন সে একটা সময় মোবাইল ফোনটা নিয়ে যায় অ্যান্ড সে আমাকে বলে যে তার আইডি কার্ড নাই, সে সিম কার্ড কিনতে পারবে না। তখন আমি কি করি, হৃদয়ের নাম দিয়ে, হৃদয়ের আইডি কার্ড ছিল পকেটে, হৃদয়ের নাম দিয়ে আমি একটা সিম উঠে তাকে এই সিমটা দিয়ে দিই। যাই হোক, এরপর থেকে আমাদের দুজনের সম্পর্কটা অনেক বেশি মোটামুটি একটু ভালো হয়, কারণ আমি মাঝে মাঝে তার সাথে রাতের বেলায় কথা বলি, দিনের বেলায় কথা বলি। কথা যদিও একটু কম কম হয় কিন্তু প্রচুর পরিমাণে SMS হয়। ও সময় পেলে আমাকে SMS করে আর আমিও সময় পেলে ওকে SMS করি। SMS-এ আমাদের দুজনের মাঝে অনেক গভীর কথাবার্তা হয়। এভাবে যেতে যেতে প্রায় আরও 2 মাসের মতো কেটে যায়। তখন আমার মনের ভিতর একটা ভয় কাজ করতে থাকে, হাইরে একবার তো ওকে ভালোবাসার কথা বলতে বলতে জিসান ওর জীবনে চলে আসলো। এখনও নতুন একটা জায়গায় থাকে, নতুন একটা কলেজ, সেখানে ওর মামাতো ভাই থাকতে পারে, ফুফাতো ভাই থাকতে পারে, কত আত্মীয় স্বজনরা থাকতে পারে। সেখানে যদি একটা পর্যায়ে যদি সে অন্য কাউকে আবারও ভালোবেসে ফেলে, তাহলে তো আমি তাকে আবারও হারাবো। এই চিন্তাটা যখন আমার মাথায় আসে, আমি চিন্তা করতেছি যে আমি আমার ভালোবাসার কথা তাকে বলে দিব। এরপর যথারীতি আমি ওয়েট করতেছিলাম যে 3-4 দিন পরে ভ্যালেন্টাইন্স ডে আসবে, ভালোবাসা দিবস আসবে। ওই ভালোবাসা দিবসের দিন আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো। তখন আমি ভালোবাসা দিবসের আগের দিন আমি তাকে ফোন করে বলি যে রাত্রি, আমার না তোমাকে একটা স্পেশাল কথা বলার আছে। তখন ও আমাকে বলে যে স্পেশাল কথা বলার জন্য কিন্তু স্পেশাল জায়গায় যেতে হয়। আমি বললাম স্পেশাল জায়গায় বুঝলাম না। আমাকে বলে যে দেখো, ভালো কথা বলার জন্য তো ভালো পরিবেশ দরকার তাই না? আমি বললাম কেন, তুমি কি এখন ভালো পরিবেশে নাই? ও আমাকে বলে যে ফোনে এসব কথা ভালো কথা বলা যায় না, সরাসরি বলতে হয়। আমি তখন তারে বললাম যে সরাসরি বলতে হবে, কারণটা কি? একটা ব্যাপার আমি বলে রাখি, ওর যে ল্যাপটপটা, এটা নাকি ওর বোন, ওর ছোটো বোন আইনে রাখছিল। তো এখন ওর ল্যাপটপটা ওদের এখানে নিতে হবে। তো তখনও আমাকে বলতেছে যে তোমার যদি স্পেশাল কোনো কথা বলার থাকে তাহলে আমার সামনাসামনি এসে বলো, আর আসার সময় আমাদের বাসা থেকে আমার জন্য ল্যাপটপটা নিয়ে আসো। আমি তখন চিন্তা করতেছিলাম যে ও আসলে ল্যাপটপের জন্য আমাকে কাছে ডাকতেছে, স্পেশাল কথা বলার জন্য আসলে স্পেশাল জায়গা দরকার, ব্যাপারটা এরকম কিছু না। এরপর আমি তার বললাম যে ঠিক আছে, তাহলে আমি কালকে তোমার বোনের কাছ থেকে ল্যাপটপটা নিয়ে আমি তোমার নানু বাড়িতে আসবো। তো আমাকে বলে যে ঠিক আছে, নানু বাড়িতে আসতে হবে না, তুমি যেই কলেজে আমরা পড়াশোনা তুমি যেই কলেজে ফুটবল খেলছিলা, আমি যে কলেজে পড়ি সেই কলেজে আইসা আমারে ফোন করো, তাহলে আমি কলেজ থেকে ল্যাপটপটা রিসিভ করে আনবো। আমি বললাম কলেজ থেকে তোমার নানু বাড়ি দূরে না? ও বলে না, কলেজের পিছনে আমার নানু বাড়ি। কথা বলতে বলতে ঠিক আছে, এর পরের দিন আমি ওদের বাড়িতে যাই অ্যান্ড ওদের বাড়িতে গিয়ে ওর বোনের কাছ থেকে ল্যাপটপটা নিয়ে আমি নানু বাড়িতে যাই। যাওয়ার পরে আমি ওই স্কুলের মাঠে গিয়ে কলেজের মাঠে গিয়ে তাকে ফোন করি অ্যান্ড সে তারা একটা মামাতো বোন সহ বেরিয়ে আসে। আসার পরে আমি ল্যাপটপটা দিয়ে বললাম যে নাও, এটা তোমার ল্যাপটপ। অ্যান্ড তখন আমি তাকে বলি যে তুমি তোমার মামাতো বোনকে সাথে করে নিয়ে আসছো কেন? আমি না বললাম যে তোমাকে স্পেশাল কোনো কথা বলবো? তখন সে আমাকে বলতেছে যে তুমি নাকি বোকা, না তুমি না একটা বোকা ছেলে। আমার মামাতো বোন আর আমি সমবয়সী, আর আমাদের মাঝে খুব ফ্রেন্ডলি সম্পর্ক। আমার মামাতো বোন মাদ্রাসায় পড়ে আর আমি কলেজে পড়ি, এতটুকুই। ও কোরআনের উপর পড়াশোনা করে, আমি বইয়ের উপর পড়াশোনা করি, ব্যাপারটা এরকমই। কিন্তু আমাদের দুজনের মাঝে অনেক ভালো সম্পর্ক অ্যান্ড আমরা খুব ফ্রেন্ডলি। তখন আমি বললাম যে তাহলে কি তোমার মামাতো বোনকে আমার কাছ থেকে একটু সরতে বলো না, তোমার কাছ থেকে একটু দূরে যেতে বলো। তখন সে হাসি বলতেছে যে আমি আচ্ছা ঠিক আছে, ওকে। যখন ওর মামাতো বোনকে বলে যে তুমি একটু সাইডে যা, দেখেও আমাকে কি বলে। তো আমি তারা বলতেছি যে তুমি কিছু মনে করো না, আসলে আমি আসলে কী বলবো ঠিক বুঝতে পারতেছি না, যে আমি যখন তোমার সাথে স্কুলে পড়ি অ্যান্ড স্কুল থেকে যখন আমরা কলেজে যাই, আমি তখন থেকে তোমাকে প্রচণ্ড পরিমাণ পছন্দ করি আর আমি আমার ভালোবাসার কথা তোমাকে বলতে চাই। কিন্তু আমি যেদিন আমার ভালোবাসার কথা তোমাকে বলবো, বাট সেই মুহূর্তে আমি জানতে পারি যে তোমার সম্পর্ক আছে জিসানের সাথে। এটা শোনার পর আমার ভীষণ কষ্ট লাগে অ্যান্ড আমি এরপর থেকে তোমাদের জীবন থেকে সম্পূর্ণ সরে যায়। কিন্তু যখন আমি জানতে পারি যে জিসান একটা লোফা টাইপের ছেলে, ও লতা নামের আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, তখন আমি তোমাকে একটা মোবাইল ফোন দিয়ে তোমার সাথে কথা বলতে থাকি। কিন্তু বিশ্বাস করো, ভালোবাসার কথা বলার মতো সাহসটা আমি পাচ্ছিলাম না। তখনও আমাকে বলে যে তাহলে আজকে সাহসটা কিভাবে পাইলা? আমি তার বললাম যে আজকে আমি সাহস পাইতাম না, আমার মাথায় হঠাৎ করে আসছিল যে একবার দেরি করেছি বলে আমার ভালোবাসার ঘরে জিসান ঢুকে গেছে, এখন যদি আবার অন্য কেউ ঢুকে যায়। আমি তখন তার হাতটা ধরে বলি যে প্লিজ তুমি মানা করো না, আমার না তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি।
এটা বলার পরে ও একটু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে, মানে হেসে উঠা বলতেছে যে কেউ কখনো কাউকে এভাবে প্রপোজ করে, মানে এ ভালোবাসার কথা কি এভাবে বলে যে আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, প্লিজ তুমি আমাকে প্রত্যাখ্যান করো না, আমি তোমাকে ভালোবাসি, এইভাবে কেউ কখনো ভালোবাসার প্রস্তাব করে আমাকে বলো? আমি তখন তারে বলতেছি যে দেখো আসলে মানে ভালোবাসার কথা সাজিয়ে সুন্দর করে বলার মতো অত ভালো করে গুছিয়ে টুছিয়ে তো আমি কথা বলতে পারি না। আর আমি একটা ভয় সবসময় আমার মনের মাঝে পাই যে আমি আমার ভালোবাসার কথা বললে না জানি তুমি আমাকে আমার সাথে সম্পর্কটা ব্রেকআপ করে ফেলো। আমাদের মাঝে এখন একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক আছে, যদি আমি আমার ভালোবাসার পাওয়ার জন্য যদি আমাদের এই বন্ধুত্বটাকে হারিয়ে ফেলি, এই ভয়ে আমি অপেক্ষা করতেছিলাম যে আরও একটু গভীর হোক, আরেকটু গভীর হোক, আরেকটু গভীর হোক, তারপর আমি তোমাকে বলবো। তখন সে আমাকে বলতেছে এখন কি বুঝতেছে যে অনেক বেশি গভীর হয়ে গেছে? আমি বলি হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা খুব পারফেক্ট একটা সময়, আর বিশেষ করে আজকের এই দিনটা তো ভালোবাসার দিন, অ্যান্ড ভালোবাসার দিনে ভালোবাসার কথা বলেছি, তুমি রাজি হয়ে গেলেই তো হয়। ও আমাকে বলে যেখানে বিশ্ববাসী ভালোবাসাটাকে, যেখানে আজকের এই 14 ফেব্রুয়ারিকে বিশ্ববাসী ভালোবাসা দিবস হিসাবে উৎসাহিত করেছে, সেখানে আমি কেন আমার ভালোবাসার কথাটা তোমাকে আজকে বলতে পারবো না? ভালোবাসার দিনে ভালোবাসার প্রস্তাবটা করার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ভালোবাসাটাকে আমি সাদর আমন্ত্রণ করলাম, তোমার ভালোবাসাটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যান্ড আমিও তোমাকে আমার মন থেকে ভালোবাসি ফেললাম। আমি যেন আমার পৃথিবীতে নাই, হারিয়ে গেলাম নতুন কোনো একটা পৃথিবীতে। আমার সব কিছু জুড়ে যেন এখন শুধু এই মেয়েটা। আমি বুঝতে পারতেছিলাম না যে ও যখন আমাকে এই কথাটা বললো, আমার মাঝে যেন অন্যরকম একটা শক্তি অনুভব করতে আমি শুরু করলাম। একটা সময় আমি অনেক মন খারাপ থাকতো, আমি অনেক সময় মন খারাপ করে থাকতাম, কিন্তু ওর ভালোবাসাটা পাওয়ার পর আমার কাছে মনে হয় যে দুনিয়ার আমার আর কোনো কিছুই দরকার নাই। কোনো সময় না আমার মনটা খারাপ হয় না, সব সময় আমার মনটা একদম পুরপুরা হয়ে থাকে। সারাক্ষণ তার সাথে কথা বলি, এভাবে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়, অনেক মধুর হয়ে যায়। ও আমাকে অনেকটা বুঝে, আমিও তাকে অনেকটা বুঝি। যেতে যেতে প্রায় আরও 8 থেকে 9 মাসের মতো কাটে। এরই মাঝে আমি পরীক্ষা দিয়ে ফেলি, ইন্টার পরীক্ষা দিই, অ্যান্ড ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি আবার ওই এসএসসি পরীক্ষার মতোই ফেল করি। কিন্তু যখন রাত্রি পরীক্ষা দেয়, রাত্রে কিন্তু ইন্টার পাস করার পরে ও ভার্সিটিতে ভর্তি হবে, ঢাকাতে চলে যাবে, ঢাকায় ভার্সিটিতে ভর্তি হবে, এরকম ঢাকায় তার কোনো একটা আত্মীয়র বাসায় সে যাবে, অ্যান্ড ওখানে সে ভর্তি হবে। তো যথারীতি আমি তো ফেল করি, আমি ভীষণ লজ্জা পেয়ে যাই যে আমি আসলে কী করবো। আমি তখন আর রাত্রির সাথেও ঠিকমতো কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে। বাট একটা ব্যাপার আসলে না বললেই নয়, রাত্রি আসলে যথেষ্ট বুঝার মতো একটা মেয়ে। ও আমাকে বলে যে তুমি ফেল করছো, তাতে কী হয়েছে, আজব ব্যাপার, সবাই কি ফেল করে পাস করে নাকি? ও আমাকে বলে যে চিটগং বিশ্ববিদ্যালয়ের কোনো একজন প্রফেসর, উনি নাকি 3 বার এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করে তারপর প্রফেসর হয়েছে। তো আমাকে বলতেছে তুমি একবার ফেল করছো, তুমি আবার চেষ্টা করো, অ্যান্ড এবার চেষ্টা করলে তুমি পাস করতে পারবা। তো ওর কথা মতো আমি যখন আমার পরিবারের সাথে যোগাযোগ করি, বাট আমার পরিবার থেকে আমাকে আর ওরা পরীক্ষার জন্য কোনো রকম টাকা পয়সা দিবে না। ওরা আমার বলতেছে যে আমাকে দিয়ে আর কোনো কিছুই হবে না। এরই মাঝে রাত্রি চলে যায় ঢাকাতে গিয়েও একটা ভার্সিটিতে ভর্তি হয়। এখন আমি চিন্তা করতেছি যে রাত্রি তো আমাকে ছেড়ে ঢাকায় চলে গেল, এখন আমি কী করতে পারবো? ও যখন ওর নানু বাড়িতে থাকতাম, তো মাঝে মাঝে সাইকেল চালিয়ে ওকে গিয়ে অন্তত ওর মুখটা হলেও দেখতে পারতাম। আর এখন এমন অবস্থা ঢাকাতে চলে গেল, এটা তো আমার খুব কষ্ট লাগে। আর ঢাকায় থাকলেও অনেক মেয়েদের সাথে মিশবে, অনেক মানুষের সাথে চলাফেরা করবে, ও হয়তো খারাপ হয়ে যেতে পারে, ওর লাইফে হয়তো অন্য কেউ চলে আসতে পারে। এই ভয়গুলো আমার মনে প্রচণ্ড রকম কাজ করতে থাকে। আমি একটা সময় চিন্তা করেছি না এভাবে আর আমার চুপ করে থাকলে চলবে না। আমি তখন আমার মাকে বলি, যে আমার যিনি মা আছে, আমার মাকে বলি যে মা, একটা ব্যাপার তুমি চিন্তা করে দেখো, যে আমি পরীক্ষাই দিতে তোমরা আমাকে পরীক্ষাই দিতে দিবা না, তাহলে আমার শুধু খুলনাতে পড়ে থেকে লাভ কি? তুমি একটা কাজ করো, তুমি আমাকে আমার আব্বার কাছে পাঠাই দাও, আমি ঢাকাতে চলে যাই, অ্যান্ড ঢাকাতে গিয়ে আমি যথারীতি আব্বার কাজে হেল্প করো। আব্বার যেহেতু সুপার মার্কেট আছে, ওইখানে আমি হেল্প করবো, অ্যান্ড আমি যদি সম্ভব হয় ওইখানে গিয়ে আমি আবারও পরীক্ষা দিব। এটা বলার পর আমার মা আমাকে বলতেছে তাহলে ঠিক আছে, এটা যদি তুই করিস তাহলে তোর বাবার সাথে কথা বললি। অ্যান্ড মা তখন বাবার সাথে কথা বলার পরে বাবা তখন রাজি হয়, বাবা বলে ঠিক আছে, ওকে তাহলে ঢাকাতে পাঠিয়ে দাও। এরপর আমি ঢাকাতে যাই, অ্যান্ড তখন আমার ভালোবাসার মানুষ রাত্রিও ঢাকাতে থাকে। একটা ব্যাপার আসলে না বললেই নয়, পৃথিবীতে আমি অনেক রকম ভালোবাসা দেখেছি, বাট রাত্রির আর আমার ভালোবাসাটা না একটু অন্যরকম। অন্যরকম বলতে কি কেন জানি সব কিছুর পরে খোদা আমাদেরকে মিলিয়ে দেয়, সব কিছুর পরে আমরা এক হয়ে যাই। এই ব্যাপারগুলো আমার মাঝে এত ভালো লাগে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। ঢাকাতে চলে যাওয়ার পরে আমরা দুজনাকে অনেক বেশি বুঝি। এখানে গ্রামে থাকতে যেরকম একটা প্রবলেম হতো, বাইরে ঘুরতে যাওয়া যেত না, বা অনেক প্রবলেম হতো, অনেক লোকেরা হয়তো জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছি বা কি, গ্রামে অনেক প্রবলেম ছিল। কিন্তু ঢাকাতে পুরো ফ্রিডম। আমি যদি ঢাকার রাজপথে ওর হাত ধরে হাঁটি, তো একটা মানুষ আমাকে জিজ্ঞেস করে না যে এটা তোর কী হয়।
যাই হোক, এভাবে আমাদের সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে যায়। তখন আমি আমার পরিবার থেকে আমাকে বলে যে তুই আবার পরীক্ষা দে। তখন আমাকে ও নিজেই বলে, মানে রাত্রি নিজেই বলে যে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি তোমার বাবার ব্যবসাটাকে ভালো করে দেখো। অ্যান্ড একটা মানুষ আসলে মানে পড়াশোনা করেই যে সবাই ভালো করতে পারবে ব্যাপারটা কিন্তু তাও না। বাংলাদেশে এরকম অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা নিজের নামটাও লিখতে পারে না, তারা কিন্তু অনেক ভালো করে। সুতরাং এটা তুমি বইলো না, তুমি হচ্ছে তোমার বাবার ব্যবসা বাণিজ্যের প্রতি মনোযোগ দাও, আর কষ্ট করে খুলনায় গিয়ে তোমার আর পরীক্ষা দিতে হবে না। এরপর থেকে আমি বাবার ব্যবসা বাণিজ্যটা ঠিকঠাক মতো দেখতেছি, আমাদের সম্পর্কটা ভালোই চলতেছে। তো দিন যায়, রাত যায়, মাস পেরিয়ে যায়, একটা পর্যায়ে আমি দেখতেছি যে ওর মাঝে একটু পরিবর্তন, মানে রাত্রির মাঝে একটা পরিবর্তন আসে। পরিবর্তন আসে বলতে রাত্রে আগে যেরকম ছিল, মানে খুলনায় থাকা অবস্থায় বা ঢাকাতে আসার প্রথম অবস্থা, ওইরকমভাবে ও আর নাই। মানে ও সবসময় দেখি যে মানে অন্য অন্য মানে ছেলে মেয়ে ওদের সাথে বিভিন্ন হাতির ঝিল, তারপর অনেক রকম জায়গাগুলোতে ঘুরতে যায়। মানে সবসময় আমি দেখতে পাই যে ও ঘোরাঘুরির মধ্যে থাকে। আমি ওকে কল দিই, ও আমার কল রিসিভ করে না। আর যখন কল রিসিভ করে তখন বিরক্ত হয়ে বলে যে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছি, তুমি আমার পরে কল দাও, এটা বলে ও ফোন কেটে দেয়। এভাবে যেতে যেতে আমি চিন্তা করতেছি, আমি কিন্তু রাত্রিকে তখন আমার জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। আমি ভাবতেছি যে যদি আল্লাহ না করুক আমি কোনোভাবে রাত্রিকে হারিয়ে ফেলি, এই ভয়ে আমি তখন আমার আব্বা আম্মাকে আমার বিয়ের প্রস্তাব করি। আমি আমার বাবাকে বলি যে বাবা, মানে আমি নিজেই বলি যে আমি মনে হয় পৃথিবীর প্রথম কোনো ছেলে যে কিনা তার বাবাকে সরাসরি বিয়ের কথা বলেছিলাম। আমি আমার বাবাকে নিজেই বলি যে বাবা, তুমি কিছু মনে করো না, যে আমি হচ্ছে আমার কাছে মনে হয় কি যে সংসার করাটা খুব বেশি জরুরি। আমার আব্বা তখন আমাকে বলে যে কেন সংসার করা অনেক বেশি জরুরি কেন? আমি বললাম যে না, আমি তো যেহেতু পড়াশোনা করি না, ব্যবসা বাণিজ্য করি, তো এখন মানে বিয়ে করে ফেললে ভালো হতো না? বাবা একটা হেসে বলে যে হাই রে বোকারে, কেউ কখন এরকম তার নিজের বিয়ের কথা বাবাকে বলে? আমি বললাম কী করবো বাবা, আমি তো আসলে আমার এখানে কেউ নেই যে আমি অন্য কাউকে বলবো যে কেউ এসে তোমাকে বলবে। তখন আমার বাবা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুই কোনো টেনশন করিস না, আমি মেয়ে দেখবো। তো এটা এই বলে এই দিন কেটে যায়। অ্যান্ড পরের দিন আমি চিন্তা করতেছি হায় আল্লাহ, বাবার কোত্থেকে কোনো এক মেয়ে ধরে নিয়ে আসে। আমি বাবাকে বলতেছি যে বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি, তো মানে তোমাকে কি আমি ওই মেয়ের ঠিকানা দিতে পারি? তখন আমার বাবা আমাকে বলতেছে আচ্ছা এই হচ্ছে মূল কথা, মানে তুই একটা মেয়েরে পছন্দ করিস, ওই মেয়েরে বিয়ে করবি, আর এখন এক্সকিউজ দেখাচ্ছি যে তোর বিয়ের বয়স হয়েছে। তো এরপর আমি বাবাকে বললাম যে বাবা যাই হোক, মেয়েটা কিন্তু দূরের কেউ না, আমাদের এলাকার মেয়ে। আমি তখন বলেছি আমাদের এলাকার, আমাদের খুলনা। তো বাবা বলতেছে যে খুলনা, তাহলে তো খুব ভালো, একদিন আমাকে মেয়েটাকে দেখা। আমি তখন বললাম যে বাবা আরেকটা গুড নিউজ, ও ঢাকাতেই থাকে, ঢাকা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখানে, তো তুমি যদি বলো আমি যে কোনো সময় ওকে দেখাইতে পারি। অ্যান্ড পরে আমার আব্বা বলে যে ঠিক আছে, তাহলে তুই একদিন মেয়েটাকে আমাদের ঢাকার বাসায় নিয়ে আয়। তো আমি একদিন ওকে বলি যে বাবা তোমাকে দেখতে চাইছে। ও প্রথম দিকে রাজি হয় না, আমি একটা সময় ওকে জোরাজুরি করে হচ্ছে নিয়ে আসি। আসার পরে আব্বা ওকে দেখার পর আব্বা বলতেছে যে মাশাল্লাহ, মেয়ে তো খারাপ না, মেয়ে তো অনেক ভালো, তাহলে প্রবলেম কি? ঠিক আছে, আমি মেয়ের পরিবারের সাথে কথা বলবো। বাট তখনও কিন্তু রাত্রি জানে না যে আমি আমার আব্বাকে তাকে দেখানোর জন্য আসছি, এবং আমি আমার আব্বার কাছে আমার বিয়ের কথাটা বলে ফেলছি, এটা কিন্তু রাত্রি জানে না। একটা পর্যায়ে রাত্রি যখন চলে যায়, তখন রাত্রি আমাকে বলে, ফোন করে বলে যে তুমি হঠাৎ করে কেন আমাকে আঙ্কেলের কাছে নিয়ে গেলে, আমি না ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি বললাম বারে, আমি তোমাকে বিয়ে করবো, তাহলে কি আমার বাবা তোমাকে দেখবে না? তো তখন আমি তাকে বলি যে আমার বাবা করে কি তার বাবা মায়ের সাথে কথা বলে খুলনাতে। অ্যান্ড কথাবার্তা বলার পরে আমি তাকে বলি যে রাত্রি, একদিন আমি তাকে বলতেছি যে রাত্রি আমি কিন্তু একটা পথ কিন্তু আমি অনেকটা এগিয়ে চলে আসছি সামনে। তো সে আমাকে বলতেছে কোন পথ, মানে কি দিয়ে তুমি সামনে চলে আসছো? আমি বলি যে আমি সেদিন তোমাকে আসলে আমার বাবাকে দেখানোর জন্য নিয়ে গেছিলাম, আর আমার আব্বা তোমার পরিবারের সাথে কথা বলছে, তোমার পরিবার তোমাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি আছে। এটা বলার পরে মুহূর্তের মধ্যে রাত্রি অনেকটা চটে যায়, মানে একদম রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে ও বলে যে আমি তোমাকে ভালোবাসছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এমন। আমি তারা বললাম যে আরে বাবা আমি কেমন? ও আমাকে বলে যে আমি এখন পড়াশোনা করতেছি, আমার পড়াশোনা শেষ হোক। আমি তারা বললাম যে তোমার পড়াশোনা শেষ হবে, তো আমিও ঢাকাতে আসি, তুমিও ঢাকাতে আসো, তুমি ঢাকাতে পড়াশোনা করবা, বিয়ের পর কি মানুষ পড়াশোনা করে না? ও আমাকে বলতেছে না, বিয়ের পর পড়াশোনার প্রতি আর মানুষের অ্যাটেনশন থাকে না। আমি বললাম এটা সম্পূর্ণ বাজে রকম একটা কথা। পড়াশোনা মানুষ সবসময় করেন, পড়াশোনার প্রতি যদি মনোযোগ থাকে বাচ্চা হওয়ার পরেও কিন্তু থাকে। তখনও আসলে দ্বিমত পোষণ করেও রাজি হয় না, কিন্তু ওর আব্বা আম্মা আমার কাছে ওকে বিয়ে দেওয়ার জন্য রাজি। কারণ হচ্ছে আমি একটা ব্যাপার বলে রাখি যে আমার আব্বা কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি আমাদের এলাকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বার ঢাকাতে নিজস্ব দোকান আছে, তারপরে জায়গা আছে, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু অনেক বেশি বড় গরিব না। তো এই জন্য আসলে ওর বাবা মা মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। আর আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখি আপনাদেরকে,
রাত্রিটা কিন্তু মানে মিডল ক্লাস থেকেও একটু নিচে, মানে রাত্রির আব্বা অত বড়লোক মানুষ না, ওদের হচ্ছে ওইখানে আমাদের বাজারে হচ্ছে একটা দোকান আছে ওর বাবার, মানে চায়ের দোকান আর কি, চায়ের দোকান, চা বিস্কিট এগুলো বিক্রি করে, মানে এলাকার যে দোকানগুলো হয় না এরকম। বাট ওই দোকানের টাকা দিয়ে ওদের সংসারটা খুবই কষ্ট করে চলে। অ্যান্ড রাত্রির মামাদের অবস্থা কিন্তু খুবই ভালো, তারা হচ্ছে বিদেশে থাকে, সবাই হচ্ছে ইউরোপে থাকে। তো তারা প্রচুর পরিমাণ রাত্রিকে হেল্প করে পড়াশোনার জন্য, অ্যান্ড ওর পড়াশোনার সম্পূর্ণ খরচ ওর নানার বাড়ি থেকে ওর মামারা দিয়ে থাকে। এভাবে হচ্ছে চলতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে রাত্রি যখন রাগ হয়ে যায়, ও আমার সাথে আর কথা বলে না। যখন কথা বলে না, আমার তখন নিজের মাঝে অনেক বেশি খারাপ লাগে। আমি মনে মনে চিন্তা করতে থাকি, হাই রে, এই দুনিয়াতে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করার জন্য ফোর্স করে, আর আমি একটা ছেলে হয়ে তার বিয়ে করার কথা বললাম, আর এখন সেই ডিনাই করতেছে। তখন আমার মনের ভিতরে আরও বেশি কষ্ট থাকে। নাচানি আমি রাত্রিকে হারিয়ে ফেলি, নাচানি সে আমার কাছ থেকে দূরে সরে যায়, নাচানি রাত্রি আমার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করে, নাচানি রাত্রি অন্য কারো হয়ে যায়। এই ভয়গুলো যখন আমার মনে কাজ করতে থাকে, আমি তখন আর বাবার দোকানে ঠিকমতো কাজ করতে পারি না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, এক বুক কষ্ট আমার বুকে জাগে। তখন আমার আব্বা বুঝতে পারে যে, বাবা আমাকে একদিন যখন জিজ্ঞেস করে, আমি বাবার কাছে সত্যটা বলি না, আমি বলেছি বাবা এমনিতে আমার খারাপ লাগে। বাবা কিন্তু আমার অন্তরটা খুব ক্লিয়ার বুঝতে পারে, আমার আব্বা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমার আব্বার একমাত্র ছেলে হচ্ছে আমি। এরপরে বাবা কি করে, ওর বাবা মায়ের সাথে আরও ডিপলি কথা বলে, যে আমার বাবা ওর বাবা মাকে বুঝায় যে, দেখেন ঢাকাতে আমি আছি, ঢাকার সম্বন্ধে আমি জানি, ঢাকাতে আপনার মেয়েটাকে বিয়ে না দিয়ে যদি এভাবে হোস্টেলে রাখেন, তাহলে যে কোনো সময় আপনার মেয়েটা খারাপ হয়ে যেতে পারে, আপনার মেয়েটা বাজে লাইনে চলে যেতে পারে। এই কথাগুলো আমার আব্বা করে কি ওর বাবাকে বলে। অ্যান্ড তখন ওদের মনে প্রচণ্ড পরিমাণ ভয় ঢুকে যায়। তারা ওকে ঢাকা থেকে গ্রামে খুলনাতে নিয়ে আমাদেরকে নিয়ে একসাথে হচ্ছে আমাদের বিয়ের দিন ফিক্সড করে ফেলে। এটা করার পরে আসলে মানে বিয়েতে যেভাবে হচ্ছে মানুষ রাজি হয়, মানে একদম পুরোপুরিভাবে কিন্তু হচ্ছে আমার রাত্রে কিন্তু রাজি ছিল না। এরপরেও ওর বাবা মা যেহেতু ফোর্স করে, বিভিন্নভাবে রাগারাগি করে যে, তুই যদি বিয়ে না করিস তাহলে তোকে আমরা ঢাকায় যেতে দিব না, পড়াশোনা করতে দিব না। ওভাবে যখন ওর উপরে প্রেশার ক্রিয়েট করে, ও একটা সময় রাজি হয়। অ্যান্ড রাজি হওয়ার পরে ওর সাথে পারিবারিকভাবে অনেক ধুমধাম করে আমাদের বিয়ের কাজটা কমপ্লিট হয়। বিয়েটা হওয়ার পরে আমরা মানে দুজনের প্রতি মানে অনেক বেশি মিশে যাই। বিয়ের আগে যদিও রাত্রি একটু মানে ডান পিটে ছিল, ও মানে অতটা আমাকে বুঝতে চেষ্টা করতো না, বা রিলেশনের প্রতি আসলে একটু ডিনাই করতো। কিন্তু বিয়ের পরে আমি দেখতে পারি যে না, রাত্রি আমাকে অনেকটা বুঝে। অ্যান্ড তখন রাত্রির আমি একসাথে ঢাকাতেই থাকি, মানে ঢাকাতে থাকি। অ্যান্ড ঢাকাতে হচ্ছে আমার আব্বার যে দোকান আছে, আমার আব্বার যে মানে দোকান বলতে আমার আব্বার একটা সুপার মার্কেট, অনেক বড় মার্কেট। অ্যান্ড মার্কেটের পাশেই হচ্ছে আমার আব্বা আম্মা মানে আমার সৎমা থাকে, ওইখানেও একটা সৎ বোন আছে। তো আমার আব্বা কী করে, পাশে একটা ফ্ল্যাট আমাদেরকে নিয়ে দেয়। যে ফ্ল্যাটটা অনেক ভালো ছিল, লাইক 22,000 টাকার মতো শুধু ছিল ফ্ল্যাট ভাড়াটা। মানে আমার আব্বা নর্মালি যে বাসায় থাকতো, ওই বাসায় ছিল, মানে আমাকে যে বাসায় রাখছে আমার আর আমার ওয়াইফকে, ওই বাসাটা আরও দামি, মানে আরও সুন্দর। মানে আমার আব্বা যাতে এটা আমাকে বুঝতে দিতেছে না, যে যাতে আমি মনে কষ্ট না পাই, কারণ আব্বা চিন্তা করতেছে আমি বিয়ে করছি, আলাদা থাকলে একটু ভালো। আর কেন আলাদা থাকতে হবে এই ব্যাপারটা একটু বলে রাখি, আমার সৎমা সবই ঠিক আছে, কিন্তু একটু অন্যরকম, মানে সবসময় মানে এমনি মন অনেক ভালো, বাট সবার সাথে কথা বলার সময় যেন ঝগড়া করে। মানে হয় না যে মহিলাদের একটু মানে মেজাজ সবসময় চটকে থাকে। তো আমার আব্বা বলে, না জানি কখন আবার আমার ওয়াইফের সাথে ঝগড়া লেগে যায়, এটার জন্য আব্বা আমাকে সেপারেট রাখে। এরপর আমি সেপারেট থাকি, ও সেপারেট থাকে। এভাবে আমাদের সংসারটা আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছে। এভাবে যেতে যেতে আমি তো আসলে তখন আমার ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। আমি কোনোভাবে হচ্ছে রাত্রিকে সময় দিতে পারি না ওভাবে। আমি আব্বার দোকানটা সম্পূর্ণ তখন আমার উপর চলে আসে, আমি দোকানটা সম্পূর্ণ দেখাশোনা করি, অ্যান্ড আমি দোকানটা সম্পূর্ণ চালাই। এভাবে যেতে যেতে প্রায় আমাদের লাইক 6 মাসের মতো কেটে যায়। 6 মাস পরে একদিন হচ্ছে আমি যখন বাসায় আসি, মানে আমি বাসায় আসার পরে দুপুরবেলা বাসায় আসি, বাসায় আসার পর আমি দেখতেছি যে রাত্রি বাসায় নেই, মানে বাসায় নেই, গেটে তালা মারা। আমার কাছে চাবি আছে, আমি চাবি দিয়ে খুলি, ভিতরে ঢুকি। তো আমি ভাবলাম যে ও হয়তো বিশ্ববিদ্যালয়, তখনও কিন্তু আমি ওকে পড়াশোনা করাই, আমি ভাবলাম যে ও হয়তো বিশ্ববিদ্যালয়ে গেছে, এটা মনে করে আমি কী করে রুমে ঢুকি। বাট রুমে ঢুকার পর আমি দেখতে পাই যে মানে অনেকগুলো ভাত, মানে ভাত হচ্ছে একদম মানে ভাত যেভাবে ছিটায় না মানুষ, যেরকম হচ্ছে আমি কীভাবে বলবো, মানে গ্রামের মানুষ যেভাবে হচ্ছে ধান বোনায় না, মানে ধান বোনায়, এরকম করে ধানের মতো করে পুরা ঘরের ভিতরে ভাত পড়ে আছে। মানে আমি তখন ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি পুরা ঘরে এভাবে ভাত কেন পড়ে আছে। আমি তখন কী করি, একটা একটা করে মানে ভাতগুলোকে উঠে আমি চিন্তা করতেছি যে কারণটা কি, এটা কেন হলো। তো আমি যথারীতি পাশে হচ্ছে আমার আব্বার বাসা ছিল, আমি আব্বার বাসায় যাই। আব্বার বাসায় গিয়ে আব্বাকে হচ্ছে জিজ্ঞেস করি যে, বাবা এই ঘটনা, আমি তো রাত্রে গিয়ে দেখতে পাচ্ছি না বাসার মধ্যে এরকম ভাত ছিটানো। তখন আমার আব্বা কী করে, আমার ওই ছোটো সৎ বোনটাকে নিয়ে আসার পরে দেখে যে এই অবস্থা। আব্বা তখন কী করে, মানে আব্বা সহ আমার ছোটো বোন সহ আমরা বাসাটাকে পরিষ্কার করি। অ্যান্ড পরিষ্কার করতে করতে বিকাল হয়ে যায়। বিকাল হয়ে যাওয়ার পরে ও কিন্তু সচরাচর 4টা বাজে চলে আসে।
প্রায় 5:30 বেজে গেছে, ও আর আসতেছে না। আর আমি একটা ব্যাপার এখানে ভুলে গেছি, আমি কিন্তু তার নাম্বারে কল দিয়ে যাচ্ছি কন্টিনিউ, তার নাম্বারটা সম্পূর্ণরূপে বন্ধ, মানে নাম্বারটা বন্ধ, আমি যতই কল দিই নাম্বারটা বন্ধ। কিছুই বুঝতে পারলাম না যে ও কোথায় চলে গেল, ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। তো আমি ওর পরিবারকে ফোন করে, ওর বাবা মাকে ফোন করে বলি যে রাত্রিকে পাওয়া যাচ্ছে না, রাত্রি কোথায়, আপনারা আমাকে একটু বলেন। ওরা আমাদেরকে সেম কথাই বলে, কই রাত্রির সাথে তো আমাদের কোনো যোগাযোগ নাই। এভাবে যেতে যেতে প্রায় 10-12 দিনের মতো কেটে যায়, আমি রাত্রিকে আর খুঁজে পাই না। 10-12 দিন পরে ওর বাবা মা ঢাকাতে আসে। ঢাকাতে আসার পরে আমাকে বলতেছে যে ওরা নাকি কোন কবিরাজের সাথে কথা বলছে, ও নাকি বাসা থেকে, মানে ওরা নাকি জিনে নিয়ে গেছে। এটা আবার বলতেছে যে জিন ওকে পছন্দ করতো, জিন ওকে নিয়ে গেছে। তো আমি চিন্তা করতেছিলাম যে এর আগেও তো ওর একটা এরকম হচ্ছে প্যারানর্মাল প্রবলেম ছিল, তাহলে মনে হয় ওর উপরে আবারও অ্যাটাক করছে। আমি এটা চিন্তা করি, এজন্য মনে হয় ওকে নিয়ে চলে গেছে। তো তখন কিন্তু মানে আমার প্রচণ্ড রকম কষ্ট হয়, আমি একদম খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে দিই। কিন্তু ওর বাবা মা বলে যে আমরা, মানে ওরা ঢাকাতে 2 দিন থাকে আমার বাসায়, থাকার পরে বলে যে আমরা গ্রামে যাচ্ছি, খুলনাতে যাচ্ছি, খুলনা থেকে আমরা খুলনার কবিরাজের সাথে সব কিছু ঠিক করে আনবো, অ্যান্ড সব কিছু ঠিকঠাক করে আমরা হচ্ছে আবারও হচ্ছে ওকে বের করে আনবো। এভাবে ও কী করে, আমার হাতে একটা তাবিজ দেওয়া যায়। ওর মা বলে তাবিজটা যদি তোমার কাছে থাকে তাহলে ওই টানে ও তোমার কাছে চলে আসবে, এটা হুজুরে দিছে। একরকম তাবিজ পালানোর জন্য উনি ঢাকাতে আসে। এরপরে আমি কোনো দোকানপাটও করতে পারি না, কিছুই করতে পারি না, আমি প্রচণ্ড রকম পাগলের মতো হয়ে যাই, ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি। এরকম করতে করতে আমি লাইক হচ্ছে আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো খোনার বাকি আছে, এমন কোনো ঠাকুর বাকি আছে যাদের কাছে আমি যাই নাই। একটা লোক আমাকে হচ্ছে দিনাজপুর পর্যন্ত নিয়ে গেছিলো। আমার মনে আছে দিনাজপুর যাওয়ার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার হাত প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। দিনাজপুরে আমি ওকে খোঁজার জন্য যাই একটা কবিরাজের কাছে। ওই কবিরাজ আমাকে বলে যে একটা কথাই সবাই বলে যে ওকে নাকি জিনে নিয়ে গেছে। যত কবিরাজের কাছে যাই সব কবিরাজ একটা কথাই বলে যে ওকে জিনে নিয়ে চলে গেছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যায় না, এত খোঁজাখুঁজি করি কোথাও ওকে আমরা পাই না। ওর বাবা মাও খোঁজে, আমরাও খুঁজি, সবাই খোঁজে। এখন আমার কথা হচ্ছে ও যদি কোনো ছেলের সাথে চলে যাইতো তাহলে তো অ্যাটলিস্ট ওর বাবা মা জানতো, কিন্তু কোথাও ওকে আর পাওয়া যায় না। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে যেতে যেতে প্রায় হচ্ছে অনেক দিন কেটে যায়, প্রায় 2 মাসেরও বেশি সময় কাটে। অ্যান্ড 2 মাস পরে আমি তখন একটু পাগলের মতো হয়ে যাই, মানে আমার খাওয়া দাওয়া নাই, আমার ঘুম নাই, মানে আমি একদম পাগলের মতো হয়ে যাই। 2-2.5 মাস পরে মানে আমার ভিতরে আর কোনো সেন্স কাজ করতেছে না। আমার আব্বা দেখতেছে যে আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তেছি, কারণ কোনো কিছু আমি কন্টিনিউ করতে পারতেছি না। একটা পর্যায়ে আব্বা মানে সিদ্ধান্ত করতেছে যে আমাকে আবার বিয়ে করাবে। তখন আমি আব্বাকে বলি যে আব্বা, এই জীবন থাকতে আমি আর কখনো দ্বিতীয় বিয়ে করব না, যতদিন না পর্যন্ত আমি আমার ভালোবাসার মানুষ রাত্রিকে খুঁজে না পাই। এরপরে আমার পরিবার থেকে সবাই বিভিন্ন জায়গায় পেপার পত্রিকা থেকে শুরু করে, আমি কিন্তু পত্রিকা একবার না প্রায় 8 থেকে 9 বার নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, এবং বিভিন্ন টিভির মধ্যে পর্যন্ত আমি হচ্ছে অ্যাড দিয়েছিলাম ওকে খোঁজার জন্য, বাট আসলে কোথাওভাবে আমি ওকে পাই নাই। এভাবে প্রায় 3 থেকে 3.5 মাসের মতো কাটে। অ্যান্ড 3.5 মাস পরে একদিন ওর মা আমাকে ফোন করে, মানে আমি তখন ঢাকাতেই থাকি, মাঝে মাঝে গ্রামে যাই, ওর বাবা মায়ের সাথে দেখা করি। 3.5 মাস পরে ওর মা একদিন আমাকে ফোন করে বলে যে বাবা, আমরা হচ্ছে রাত্রিকে পেয়েছি। তখন আমি বলি যে রাত্রিকে পেয়েছেন, কোথায় পেয়েছেন, রাত্রি কোথায় আছে? তখন বলতেছে যে আছে, আমরা একটা ঠাকুরের সাথে কথা বলেছি, ওই ঠাকুর রাত্রিকে বের করে দিবে। আমি বলি মানে রাত্রি কোথায় গেছে এটা তো আগে বলবেন। তো বলে যে মানে ওরা নাকি, মানে জিনেরা নাকি ওরে ইন্ডিয়াতে নিয়ে চলে গেছে, অ্যান্ড ইন্ডিয়াতে ও আছে, অ্যান্ড ইন্ডিয়া থেকে নাকি আবার হচ্ছে জিন দ্বারা ওকে আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসবে। এই কথাগুলো উনি আমাকে বলে। তাই আমি বললাম যে ওকে ফাইন, তাহলে কবে আসবে? তখন বলে যে কিছু টাকা লাগবে, প্রায় হচ্ছে 2-2.5 লাখ টাকার মতো লাগবে। আমাদের কাছে তো এত টাকা নাই, তুমি যদি কিছু সহযোগিতা করতা। আমি বলি 2-2.5 লাখ টাকা কেন, 2-2.5 কোটি টাকা হইলেও আমি হচ্ছে দিব। তখন উনি বলে যে তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। আমি বললাম যে আমি টাকা নিয়ে আসি। উনি বলে যে না না না, তুমি আইসো না, তুমি যেখানে আসো তুমি সেখানে থাকো, তুমি টাকা পাঠাও। এরপরে আমি কী করে, ওর বাবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ওর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি 2 লাখ টাকা পাঠাই। 2 লাখ টাকা পাঠানোর পরে প্রায় 1 সপ্তাহ পরে ওরা আমাকে বলে যে রাত্রি বাড়িতে আসছে, তুমি আসো। আমি তখন দৌড়ে হচ্ছে যাই, খুলনাতে যাই, অ্যান্ড যাওয়ার পরে দেখতে পাই যে হ্যাঁ রাত্রি ওর বাসায় আছে, বাট ও মানে অনেকটা শুকিয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে, মানে কেমন জেনে ও কারোর সাথে কথা বলে না। আমার তখন এত খারাপ লাগে, আমি তখন ওর জড়াই ধরে প্রচণ্ড রকম কান্না করেছি, বলে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে রেখে কোথায় হারিয়ে গিয়েছিলা। এভাবে সম্পর্কটা আমি তাকে আবারও বলেছি, দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এমন কিছু করো না যেটার কারণে আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আমাকে বলে যে আমি কী করবো, আমার না সেন্স ছিল না, আমাকে কে জানে। আমি বললাম যে কীভাবে হয়েছে? আমাকে বলে রাস্তায় বেরোইছে, আমি একটা লোকের পিছনে হাঁটতে হাঁটতে চলে গেছি, বাট কোথায় চলে গেছি আমি আর জানি না, আমার কোনো সেন্স ছিল না। তো এরপর আমি কী করি, ওর বাবা মাকে বলি যে আপনারা কোত্থেকে আনছেন? তখন ওরা বলে যে একটা ঠাকুরের সাথে কথা হয়েছে, ওরা হচ্ছে ওই দিয়ে খোনারকে দিয়ে ওকে হচ্ছে বের করে আনছে। তখন আমি বললাম যে ওকে কোথায় নিয়ে গেছে? তখন ওর বাবা মা বলতেছে ওকে নাকি ইন্ডিয়ান হচ্ছে
কামরুল কামাখ্যা নামক একটা জায়গা আছে, ওখানে নিয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আবার আমি অনেক মানুষের কাছে ওই কামরুল কামাখ্যার কথা শুনেছিলাম, ওখানে নাকি জিন ভূত বা বিভিন্ন রকমের কথাবার্তা হয়। একটা পর্যায়ে ও যখন আসে তখন আমি আর ওকে খুলনাতে নিয়ে ঢাকাতে নিয়ে যাই না, কারণ আমি তখন ওকে বলি যে আর পড়াশোনা করতে হবে না, তোমার আর পড়াশোনা করার দরকার নাই। তখন আমি কী করি, তাকে আমার বাড়িতে রাখি, আমার মায়ের কাছে রাখি। আমার মায়ের কাছে রাখেও আমার মায়ের কাছে থাকে। তো আমি আবারও ঢাকাতে চলে যাই। ঢাকাতে গিয়ে আমি যথারীতি আব্বার দোকানে আবারও কাজ করি। অ্যান্ড কাজ করতে করতে একটা পর্যায়ে আমি আবারও দেখতে পাই যে আমি যখনই ওর নাম্বারে কল করি, ওর নাম্বারটা সবসময় হচ্ছে বিজি থাকে, মানে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, যখনই কল দিই তখনই ব্যস্ত। আমি জিজ্ঞেস করি যে তুমি এত কার সাথে কথা বলো? আমাকে সবসময় বলে যে আমি মার সাথে কথা বলি। একদিন যখন আমি তারে কল দিই, কল দেওয়ার পরে কলটা যখন ঢুকে না, কলটা ব্যস্ত ছিল অনেকক্ষণ, প্রায় 25 মিনিটের মতো ব্যস্ত থাকার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার সাথে কথা বলছিলা? ও বলে আমি আম্মার সাথে কথা বলছি। আমি বলি তোমার আম্মা কেন ফোন দিছে? পরে বলতেছে আমার ছোটো বোন অনেক পাকনা গজাইছে, বিভিন্ন ছেলেদের সাথে নাকি প্রেম টেম করে, ওইসব ব্যাপার নিয়ে আম্মা আমার সাথে কথা বলছে। পরে আমি সাথে সাথে কী করি, আমি একটু টেকনিক্যালি অনলাইনটা কেটে ওর মাকে কল দিই। ওর মাকে কল দিয়ে আমি বলি যে আম্মা কেমন আছেন, ভালো আছেন? ওই শাশুড়ি মা। তখন উনি বলে যে হ্যাঁ বাবা ভালো আছি। কী ব্যাপার বলো তো, তুমি হঠাৎ করে কী মনে করে কল দিলা? আমি বললাম কেন, আমি কি আপনাকে কল দিতে পারি না? উনি বলে হ্যাঁ দিয়েছো তো, কী হয়েছে? আমি বললাম যে না, আমি শুনলাম যে রাত্রি নাকি আপনাদের এখানে আসবে। তো বলে যে রাত্রি আমাদের এখানে আসবে? কই, রাত্রির সাথে তো আমার কথা হয় নাই। আমি টেকনিক্যালি কথাটা জিজ্ঞেস করি। আমি বলি না, রাত্রি বললো যে আপনাদের এখানে আসবে, আপনার সাথে কথা হয়েছে। তো বলে না না, রাত্রির সাথে তো আজকে সারাদিন আমার কোনো কথাই হয় নাই। তখন আমি বুঝতে পারি যে রাত্রি আমার কাছে মিথ্যে বলে, রাত্রি আসলে তার মায়ের সাথে কথা বলে নাই। আমি একটা ক্লু পেয়ে যাই। এরপর থেকে আমি চিন্তা করতে থাকি যে সারাক্ষণও কথা বলে। আমার মা যখন জিজ্ঞেস করে, একদিন মা আমাকে প্রচুর পরিমাণ বকাবাধ্য করেছে, কী রে তোর বাপে তোকে ঢাকা নিয়ে গেছে যে তুই তোর বাপের ব্যবসা বাণিজ্যগুলো দেখবি, কিন্তু তুই সারাটা দিন তোর বউয়ের সাথে ফোনে কথা বলিস, এরকম করতে থাকলে তুই কীভাবে ব্যবসা বাণিজ্য করবে? আমি তখন খুবই অবাক হয়েছি। আমি আমার মাকে বলি যে মা একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কিন্তু তখন আমার মায়ের কাছে ট্রুটা বলি না যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলি না। তো এভাবে আরও কিছুদিন যায়, যেতে যেতে আমি জাস্ট ওয়েট করতে থাকি ও আসলে কার সাথে কথা বলে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি এটা নিশ্চিত খুঁজে বের করবো যে কার সাথে কথা বলে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একটা সময় আমি আমার একটা পরিচিত এলাকাতে আমার একটা ছেলে আছে, যার নাম হচ্ছে রাব্বি। রাব্বি আবার মোবাইল টোবাইল সম্বন্ধে, রাব্বির বাসা আমাদের বাসা পাশাপাশি আর কি, পাশাপাশি ঘর। রাব্বি আবার মোবাইল, ইন্টারনেট, তারপরে ফেসবুক, ওগুলো সম্বন্ধে অনেক বেশি ইন্টেলিজেন্ট। তখন আমি রাব্বিরে বলি যে রাব্বি, তখন আমি রাব্বির কাছে খুলে বলি যে তোর ভাবি কার সাথে কথা বলে, আমি কি এগুলো শুনতে পারবো বা জানতে পারবো? তখনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভাবির নাম্বারের সাথে আপনার নাম্বারটা ডিভাইড করে দিব, কানেকশন করাই দিব। ভাবির যদি কখনো কল আসে, আপনি কল রিসিভ করে কোনো কথা বললেন না, আপনি শুধু চুপ করে থাকবেন, তখন আপনি শুনতে পাবেন যে ওরা আসলে কী কী কথা বলে। আমি বলি যে তাহলে ওটা কীভাবে হবে? ও বলে আমি ভাবির নাম্বারটা হাতে নিয়ে আমি এটা কল ডাইভার্ট করব, এটা করা যায়। আমি কিন্তু আসলেই তখন জানি না যে এই সিস্টেমটা আছে। তখনও করে কি, আমার একদিন পরে ও বলে যে ভাইয়া ডাইভার্ট হয়ে গেছে, এখন ওর মোবাইলে যত কল আসবে সব কলগুলো আপনার মোবাইলে চলে যাবে, কিন্তু সাবধান, আপনি যদি কথা বলেন তাহলে ওরা দুজনেই কিন্তু শুনতে পারবে। আর ওদের সাথে কথা বলার সময় আপনার মোবাইলটা মিউট করে রাখবেন, কলটা রিসিভ করে মিউট করে রাখবেন, যাতে আপনার কোনো শব্দ তাদের কানে না আসে অ্যান্ড আপনি তাদের কথাগুলো শুনবেন। এভাবে যেতে যেতে আমি তখন ওয়েট করতে থাকি কল আসবে। অ্যান্ড সেদিনে রাতের বেলায় কল আসে, প্রথম 2টা কল আসে। আমি তখন দোকানে থাকি, আমি কলটা ধরতে পারি না। রাত তখন প্রায়, আমি ওর সাথে কথা বলি, আমি ওর সাথে কথাবার্তা বলি আর 11টা পর্যন্ত, 11টা পর যে আমি ওর সাথে কথা বলি। আমি তো বলি যে, ও বলে ওনাকে প্রচণ্ড মাথা ব্যথা করতে হচ্ছে, ও বলে আমার খুবই মাথা ব্যথা করে, আমি ঘুমিয়ে যাবো। আমি ওকে ফাইন, ঠিক আছে তাহলে ঘুমিয়ে যাও, এটা বলে আমি কী করে ফোনটা কাটি। বাট আমি জানি যে ও ঘুমাবে না। তখনই কী করি, প্রায় 10 মিনিট পরে ওর নাম্বারে কল আসে। অ্যান্ড কলটা সরাসরি ওর মোবাইলও আসে, আমার মোবাইলও আসে। আমাকে যেভাবে আমার ওই ছোটো ভাইটা শিখিয়ে দেয়, আমি ওর কথা মতো কী করি, মোবাইলটা ঠিক সেমভাবে আমি কলটা রিসিভ করি, সাথে সাথে মিউট করে দিই। মিউট করে দেওয়ার পরে আমার এখানকার শব্দগুলো কিন্তু আর যাচ্ছে না, বাট ওরা এখানে যা কথা বলতেছে আমি কিন্তু সব কথাগুলো একেবারে স্পষ্ট শুনতে পারতেছি। ওদের কথাবার্তার ভাষাগুলো এতটাই নোংরা ছিল, আমি আসলে বলে বুঝাতে পারবো না। কথাবার্তার মাঝে আমি কিছু ক্লু খুঁজে পাই এইটা, যে আমার ওয়াইফ ওর কাছে যায় এবং ওই ছেলেটার কাছে যায়, এই ছেলেটাও আমার ওয়াইফের কাছে আসে, এই ছেলেটা ঢাকাতে থাকে, ছেলেটার বাড়ি ঢাকাতে। এভাবে আমি ব্যাপারগুলো জানতে পারার পরে কিন্তু আমি একটা ব্যাপার দেখতে পাই যে আমার ওয়াইফ ওর সাথে খুবই খারাপভাবে কথা বলে, খারাপভাবে বলতে ওকে গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি করে, জন্তু জানোয়ারের মতো ওর সাথে মিসবিহেভ করে, এভাবে মিসবিহেভ করে। অ্যান্ড মিসবিহেভ করে ছেলেটার সাথে কিন্তু আমার ওয়াইফ
ওয়াইফ ভালো করে কথা বলে না, বাট কথা মাঝে এই জিনিসটা বোঝা যায় যে তাদের দুজনের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে। এভাবে আমি জাস্ট খুঁজতে থাকি যে কীভাবে আমি একটা মেন পয়েন্ট পাবো। এভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যায়। কেটে যাওয়ার পরে আমি কিন্তু ওদের কথাবার্তাগুলো শুনতেছি, অ্যান্ড কথাবার্তা শুনতে শুনতে একদিন আমি নিজের কানে শুনতে পাই আমার বউ তাকে বলতেছে যে আমি কত কষ্ট করে আমি আমার স্বামীর সংসারে আবার ঢুকছি, এটা তুমি স্বপ্নও চিন্তা করতে পারবা না। তখন আমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, অ্যান্ড কথাগুলো শোনার পর আমি যেটা খুব ক্লিয়ার বুঝতে পারি, এটা আপনাদেরকে বলি। আমি বুঝতে পারি যে ওর বাবা মা, ও আসলে এই ছেলেটার সাথে রিলেশন ছিল ঢাকাতে রিলেশন থাকার পরে ও ওই ছেলেটার সাথে পালায়া যায়। অ্যান্ড পালায়া যাওয়ার সময় ও একটা একটু দুষ্টমি করে ভাত হচ্ছে আমার রুমের মধ্যে ঘরের মধ্যে ছিটে যায়, আমার রান্না করা ভাতও ঘরের মধ্যে ছিটে দুষ্টমি করে। অ্যান্ড এটা ছিটিয়ে যখন ওই ছেলেটার সাথে পালায়া যায়, এটা কিন্তু ওর বাবা মা জানে। অ্যান্ড ছেলেটা ওকে বলেছিল যে ছেলেটা ঢাকাতে বাড়ি আছে, তারা অনেক বড় লোক, অ্যান্ড ছেলের বাবা মা হচ্ছে আমেরিকাতে থাকে। এভাবে অনেক কথাগুলো বলে ওকে আমার কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কী করে এই ছেলেটার সাথে ও থাকে। বিয়ে করার আগে সেই ছেলেটাকে বিয়ে করার আগে আমার ওয়াইফ জানতে পারে যে ছেলেটা আসলে একটা ফ্লট, ওর বাবা মা বাংলাদেশেই থাকে, অ্যান্ড ছেলেটা হচ্ছে একটা মাল্টি লেভেল কোম্পানিতে চাকরি করে। ও আসলে বড় লোকের কোনো ছেলে না, ঢাকাতে ওরা ভাড়া থাকে। এই কথাগুলো জানার পরে আমার ওয়াইফ কী করে, তখন কৌশলে ওইখান থেকে আসলে সচরাচর সেরে আসতে পারে না, ও অনেক কৌশলে ওখান থেকে সরে আসে। অ্যান্ড সরে আসার পরে ওর বাবা মা ওকে অন্য কোথাও খুলনাতে লুকিয়ে রাখে, অ্যান্ড ও ওখানেই থাকে। ওখানে থাকা অবস্থায় ওর বাবা মায়ের সাথে সবসময় দেখা করে কথা বলে, কিন্তু ওর বাবা মা জাস্ট আমাকে বলতেছে যে ওকে নাকি জিনে নিয়ে গেছে। আসলে কিন্তু জিনে ওকে কোথাও নেয় নাই, ওর বাবা মায়ের সাথে ও ছিল। অ্যান্ড আমি কিন্তু ওকে সারা বাংলাদেশ খুঁজতেছি, আমি ওকে পাইতেছি না, কিন্তু সত্যিকার অর্থে ও ছিল ওর বাবা মায়ের কাছে। ওর বাবা মায়ের কাছে থাকা অবস্থা ওর বাবা মা শুধু একটা সুযোগ খুঁজতেছিল যে কোন সুযোগে ওকে আবার আমার সংসারে ঢুকাইতে পারবে। ওই ছেলে ফ্লট এটা জানার পরে কিন্তু ওই ছেলেকে ছেড়েও সম্পূর্ণভাবে চলে আসে ওর বাবা মায়ের কাছে। অ্যান্ড ওর বাবা মা ওকে শাসন করে, এটা সত্য। ওর বাবা মা ওর গায়ে হাত তুলে মারে প্রচণ্ড। মারার পরে তারা মেয়ের পক্ষ নিয়ে কোনোভাবে কৌশল খুঁজতে থাকে যে কোন কৌশলে ওই মেয়েটাকে আবারও আমার গলায় ওরা ঝুলাই দিতে পারবে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সুযোগ পেয়ে যান, ওই সুযোগে ওকে আমার গলায় পরাইয়া দেয়। কিন্তু ওই ছেলেটার সাথে তার কথাবার্তা এখনও কথাবার্তা হচ্ছে। ওই ছেলেটা তাকে ফোন করে, ও কিন্তু ওই ছেলেটাকে ফোন করে না। ওই ছেলেটাকে ও ফোন করে না, ওই ছেলেটাই তাকে ফোন করে ওদের মাঝে সবসময় এরকম কথাবার্তা হয়। আমি তখন চিন্তা করতে থাকি, আমি আমার মনকে সান্ত্বনা দিই। এরই মাঝে প্রায় 3-4 দিন যায়, আমি কিন্তু ওকে কিছুই বলি না। অ্যান্ড 3-4 দিন পরে আমার মা আমাকে ফোন করে বলতেছে যে বাবা, একটা সুখের খবর আছে। সুখের খবর হচ্ছে আমাদের রাত্রি কিন্তু মা হতে যাচ্ছে। তখন আমি অনেক বেশি খুশি হই, বাট যতটা না খুশি হই তার চেয়েও বেশি কষ্ট পাই। কারণ হচ্ছে আমি তো জানি যে রাত্রিও একটা ছেলের সাথে কথা বলে এই ছেলের সাথেও পালাই গেছিলো। বাট আমি একটা ব্যাপার সবসময় চিন্তা করি, আমি এই ব্যাপারগুলো পুরো হাইড করে রাখি। আমি আমার বাবা মা বা পরিবার কারো কাছে এই ব্যাপারগুলো বলি না, আমি এগুলো সবসময় লুকে রাখি, কাউকে এগুলো বলতে চাই না। এভাবে যেতে যেতে আমি যখন ঘটনাগুলো জানার পর আমি ঢাকা থেকে খুলনাতে আসি। খুলনাতে আসার পর আমি ওর সাথে থাকতেছি, সব কিছু আমাদের মোটামুটি ভালোই চলতেছে। বাট আমি যে ওর মোবাইল কল ডেবিট করে রাখছি, এটা কিন্তু আমি ওকে বলি নাই। অ্যান্ড ওর মোবাইলটা আমি তখন হাতে নিয়ে দেখলাম যে ওর মোবাইলে একটা কোণার ভিতরে একটা চিহ্ন উঠে আছে। এই চিহ্নটা মনে হয় ও বুঝতে পারে নাই, এটা হচ্ছে ডায়াবেটের কোনো একটা চিহ্ন হতে পারে। এরপরে আমি কি করি, জাস্ট ওয়েট করতে থাকি যে আমি চিন্তা করি যে আমি ওকে এখন কিছু বলবো না, কারণ ও যেই পরিমাণ রাগে কিছু বললে হয়তো আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে। আমি চিন্তা করি আগে বাচ্চাটা দুনিয়াতে আসুক, এরপরে সময় সুযোগ বুঝে আমি ওকে আমি ওর সাথে কথা বলবো। এইভাবে যেতে যেতে আমি তখন আর অতটা বেশি ঢাকাতে যাই না, ওকে সময় দিই, কন্টিনিউ ওর সাথেই থাকি, যাতে ও ওইভাবে আর ওই ছেলেটার সাথে কথা বলতে না পারে। আমি সবসময় ওর মোবাইল ফোনটা চেক করি বা ওর সাথেই থাকি। তখন দেখতে পাই ও আস্তে আস্তে এই ছেলেটার সাথে কথা বলা কমিয়ে দেয়। এভাবে যেতে যেতে একটা সময় আমার একটা ছেলে বাবু দুনিয়াতে আসে। ছেলেটা যখন হয় আমরা অনেক বেশি খুশি হই। আমার পরিবারে আমার বাবা মা, যেহেতু আমি আমার বাবার একমাত্র ছেলে, যার জন্য পরিবারের সবগুলো মানুষ অনেক বেশি খুশি হয়। বাবা মা সবাই আমার প্রতি অনেক খুশি। এভাবে বাবুটা যখন দুনিয়াতে আসে প্রায় 7-8 মাসের মতো বাবুটা অনেক ভালো থাকে, ও অনেক ভালো থাকে। আমিও ঢাকাতে যাচ্ছি আসতেছি, আমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে একেবারে মধুর সম্পর্ক। ওর সাথে আমি সবসময় ফোনে কথা বলি, আমার বাচ্চাটাকে ও সবসময় টেক কেয়ার করে, ভিডিও কল দিয়ে মাঝে মাঝে আমার বাচ্চাকে দেখি। এভাবে দুজনের মাঝে অনেক গভীর সম্পর্ক চলতেছিল। অ্যান্ড এরকম করে চলতে চলতে আরও প্রায় 1 থেকে 1.5 মাস পরে যেটা হয়, হঠাৎ করে আবারও আগে যেভাবে ও উদয় হয়ে গেছে, সেম আগের মতো করে ও আবারও উদয় হয়ে গেল, ও আর নাই।
ওয়ান নাই ওর মোবাইল ফোন আবারও বন্ধ। অ্যান্ড তখন আমি বুঝতে পারি যে ও অবশ্যই আবারও কোনো ছেলের সাথে রিলেশন করছে বা ওই পুরনো ছেলেটার সাথে চলে গেছে। তখন ওর বাপ মামাকে ফোন দিয়ে কান্নাকাটি করে। তখন আমি ওদেরকে বলি যে আমি তো ঢাকাতে আছি, আমি খুলনাতে আসতেছি। হ্যাঁ, ও সরি, ও কিন্তু আমার ছেলেটা মানে আমার যাওয়ার সময় কিন্তু আমার ছেলেটাকে সাথে করে নিয়ে যায়, আমার ছেলেটাকে নিয়ে কিন্তু চলে যায়। এরপরে আমি বলতেছি যে আপনারা অপেক্ষা করেন, আমি খুলনাতে আসতেছি। আমি ঢাকা থেকে খুলনাতে আসি। খুলনাতে আসার পরে আমি সরাসরি থানায় যাই। থানায় গিয়ে আমি ওর বাবা মায়ের নামে প্রথমে মামলা করি। আরও যে ওর সাথে যে কল ডাইভেটের কথাবার্তা, আমি অনেকগুলো কথা রেকর্ড করে আমি সবগুলো পুলিশের কাছে বলি যে 2 লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে, আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে, এইভাবে হচ্ছে আমার কাছ থেকে ওর পরিবার 2 লাখ টাকা নিয়ে গেছে এবং ওরা এখনও জানে যে ওদের মেয়ে কোথায় আছে। এগুলো বলার পরও ওর বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে গিয়ে ওর বাবাকে থানায় ওর পুলিশ অনেকভাবে ওর বাবাকে মারে, ওরে প্রচুরভাবে মারার পরে ওর মাকেও হচ্ছে অনেকভাবে অত্যাচার করা হয়। আমি তখন বলি যে আপনারাই জানেন আপনাদের মেয়ে কোথায় আছে। ওর বাবাকে থানাতে অনেক দিন আটকায় রাখা হয়, কিন্তু ওর বাবার মুখ থেকে কোনো কথা পুলিশ বের করতে পারে না এবং ওর মাও বলতে পারতেছে না যে ও কোথায় চলে গেল। আমি ওনাদেরকে বারবার একটা কথাই বলতেছিলাম যে আমি আপনাদেরকে ছেড়ে দেবো, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আপনারা শুধু একটা বারের জন্য আমার ছেলেটাকে এনে দেন, আমার ছেলেটাকে আমার কাছে এনে দেন। আমি আমার ছেলেটাকে পেয়ে গেলে আমি আর কোনো ক্ষতি করব না, আপনাদের মেয়ে যার সাথে গেছে তার সাথেই থাকুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওরা বারবার একটা কথাই বলে যে ওরা নাকি জানে না ওদের মেয়ে কোথায় গেছে। কিন্তু আমি জানি ওই বাপ মাগুলো চরম পরিমাণ শয়তান, কারণ ওরা এর আগের বারও এরকম মেয়েরে হচ্ছে প্রশ্রয় দিছে, এবারও হয়তো ওরা মেয়েকে প্রশ্রয় দিয়ে কোথাও লুকিয়ে রাখছে। আমি বারবার বলি যে আপনারা যত যাই করেন আমার ছেলেটাকে আমার কাছে অ্যাটলিস্ট ফিরিয়ে দেন। আমি ছেলেটার জন্য প্রচুর কান্নাও করি, মানে প্রচণ্ড কান্না করি আমার শ্বশুর শাশুড়ির হাত ধরে, বাট আমি ওদেরকে কোনোভাবে রাজি করাইতে পারি না। এরপরে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা করি, আমি এলাকার লোক দিয়ে ওদের উপর অত্যাচার করি, টর্চারিং করি, আমি অনেকভাবে ওদের গায়ে হাত তুলি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার বাবা বলতেছে এভাবে গ্রামে থেকে ফাইজলামি না করে তুই ঢাকাতে চলে আয়। বাবা আমাকে বলতেছে যে তুই ঢাকাতে আয়। এরপরে কী করি, আমি ঢাকাতে চলে যাই। ঢাকাতে গিয়ে আমি আব্বার সাথে হচ্ছে আবারও ওইখানে থাকি। অ্যান্ড থাকার পর আমি সবসময় হচ্ছে আমার এলাকাতে খোঁজ খবর রাখি যে ও আসলে কোথায় গেল। আমি বিভিন্নভাবে খুঁজতে থাকি, বলতে তখন আর আমি করি না, কোনো হুজুরের কাছে যাই না, কোনো বৈষ্ণবের কাছে যাই না। আমি জাস্ট ওয়েট করতে থাকি যে কোথায় কোনো মেয়ে পাওয়া যায় কিনা বা কোনো এরকম করতে থাকি। অনেক দিন ধরে এভাবে যায়, যেতে যেতে প্রায় 1-1.5 মাস কেটে যাওয়ার পরে একদিন আবার আমার শ্বশুর আমাকে ফোন করে, সেমভাবে আগে যেভাবে ফোন করছে একইভাবে ফোন করে আমাকে বলতেছে যে বাবা আমার মেয়েটাকে একটা কিডন্যাপার ধরে নিয়ে গেছে, তোমার ছেলেটাও সাথে আছে, তুমি যদি 3 লাখ টাকা দাও আমি আমার মেয়েটাকে ছুটে আনতে পারবো। 5 লাখ টাকা বলতেছে, আমার কাছে 2 লাখ টাকা আছে, তুমি 3 লাখ টাকা দাও। আমি তখন বললাম যে বাটপাড়ির একটা সীমা আছে, একবার বাটপাড়ি করে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছেন, এখন আরও 1 লাখ টাকা ভাড়াই বলতেছেন। তখন ওরা প্রচুর কান্না করে যে ও বলতেছে বাবারে আমার কাছে সামর্থ্য নাই, যদি সামর্থ্য থাকতো আমি আমার টাকা দিয়ে মেয়েটাকে ছুটে আনতাম, তুমি আমার অন্তত 3 লাখ টাকা দাও। ওরা যতই কান্না করে আমি বলি যে না, আমার কাছে টাকা নাই, আমি আপনাদেরকে দিতে পারবো না। এরপর ওরা নাকি কীভাবে টাকা জোগাড় করে ওরা নাকি কাকে দেয়, এগুলো আমি পরে জানতে পারি কাকে দেয়। দেওয়ার পরে নাকি ওকে আর ফিরিয়ে দেয় না। এরপরে নাকি আবারও ফোন করা হয় যে ওকে 10 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিলেও মুক্তিপণ, এবার 10 লাখ টাকা চায়। তখন ওরা আমার আশ্রয় নিয়ে আমাকে প্রচুর পরিমাণ বুঝায়। বাট আমি একটা ব্যাপারে জানি যে এগুলো সবই বাটপারি, সবই ধোকামি, সবই ওর বাবা মায়ের চালাকি। ওরা টেকনিক্যালি আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওরা একটা নতুন ফাঁদ পেতেছে। এরপর আমি আর কি করি, ওদেরকে কোনো টাকা পয়সা দেই না। বাট এভাবে যেতে যেতে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন ওর মা আমাকে ফোন করে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে যে তুই অন্তত কয়টা টাকা আমাকে দে রে বাবা, কয়টা টাকা দে, আমরা আমাদের ঘর বাড়িগুলো বিক্রি করলেও 10 লাখ টাকা পাবো না, আমরা আমাদের মেয়েটাকে বাঁচা। প্রচুর কান্না করে, যেখানে তোর ছেলেটাও আছে। আমি তখন তাদেরকে একটা কথাই বলি যে এখনও সময় আছে, নাটক বন্ধ করে আমার ছেলেটারা আমার কাছে দিয়ে যান, যদি না দিয়ে যান তাহলে হচ্ছে আমি কিন্তু আপনাদের নামে সত্যি থানাতে আবারও মামলা করবো, আমি আপনার স্বামীরা আবারও জেলে ভরবো, এইসব নাটক বাদ দেন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন পত্রিকার পাতা খুলে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে খাগড়াছড়িতে শিশু সন্তান সহ মায়ের লাশ পাওয়া যায়। আমি তখন ছবিটা, সাদা কালো পত্রিকা ছিল, ছবিটা ভালো করে খেয়াল করে দেখি যে এই ছবির ভিতরে যে মহিলাটাকে দেখাচ্ছিল সেই মহিলাটা আমার বউয়ের মতো লাগতেছে। আমি তখন দৌড়ে ওই ঠিকানা অনুসারে সেদিনে হচ্ছে আমি খাগড়াছড়িতে যাই। অ্যান্ড ওখানে যাওয়ার পর আমি যেটা দেখতে পাই যে ওই থানার ভিতরে ডেড বডি রাখা হয়েছিল, ওই থানাতে গিয়ে আমি দেখতে পাই আমার বউ এবং আমার বাচ্চার লাশ ওখানে পাওয়া যায়।
আমি আমার বউ আর বাচ্চাকে জড়িয়ে ধরে ওখানে প্রচুর কান্না করি এবং আমি পুলিশের কাছে বলেছি এটা আমার বউ এবং এটা হচ্ছে আমার সন্তান। আমার সন্তান সব কিছু ডিটেলস বলার পরে পুলিশ আমাকে ওইখান থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে পুলিশ এটা নিয়ে কাজ করতে থাকে। এটা ওই পত্রিকায় আসছে, আপনারা হয়তো অনেকেই জানেন, পত্রিকায় দিছিল। পরে পুলিশ হচ্ছে এটা নিয়ে অনেকভাবে ইনভেস্টিগেশন করতে থাকে, তদন্ত করতে থাকে। পুলিশ তদন্ত করে শেষ পর্যন্ত একটা চক্র করা ধরতে পারে। ওই খাগড়াছড়ি, রাঙামাটি, পানছড়ি ওই জায়গাগুলোতে চক্রগুলো থাকে। অ্যান্ড ওদের চক্রের ভিতরে কিছু ছেলে আছে যারা আসলে অনেক বেশি স্মার্ট। তারা হচ্ছে বিভিন্ন বা এর মাঝে একটা ছেলে আছে যে হচ্ছে বাংলাদেশে নাটকও করে, মানে সাইড নাটকে কাজও করে। এরকম ওরা বিভিন্ন ছেলে আছে, ওদের কাছে অনেক স্মার্ট। তারা বিভিন্ন মেয়েদেরকে ওরকম প্রলোভন দেখিয়ে, যারা হচ্ছে মানে বউ, ওরকম অন্যের বউ বা সুন্দরী মেয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে প্রেমের কথা বলে তাদেরকে ঘর থেকে বের করে আনে। অ্যান্ড ঘর থেকে বের করে আনার পর যথারীতি তাদেরকে আটকায় এবং আটকিয়ে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। অনেক সময় টাকা নিয়ে তারা ছেড়ে দেয়, আবার অনেক সময় ছাড়েও না। এরকম তাদের নামে আরও প্রায় 17টার মতো মামলা আছে বিভিন্ন থানাতে। তারা এরকম 17টা মেয়েকে এভাবে পরিবার থেকে সরাই নিয়ে গেছে। আপন ভাই, আজও রাতের বেলায় চোখটা বন্ধ করলে আমি যেন আমার বউ আর আমার সন্তানের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। একটা জিনিসের জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আপন ভাই। যদি একটাবারের জন্য আমি জানতাম যে আমার শ্বশুর শাশুড়ি কথাগুলো সত্যি বলছে, তাহলে ভাই 10 লাখ টাকা কেন 10 কোটি টাকা দেওয়া হইলেও আমি আমার সন্তানটাকে আর আমার বউটাকে ফিরে আনতাম। বাট আমি ভুল করেছি ভাই, আমি ওদেরকে বুঝতে পারি না। আমি আসলে বুঝতে পারি না। আমি ভাবছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি আগে যেরকম মিথ্যে বলছে এখনও মিথ্যে বলে, বাট এটা যে সত্য ছিল তা আমার জানা ছিল না। যদি আমি জানতে পারতাম তাহলে হয়তো আমি টাকা দিয়ে আমার বউকে আমি ছুটে আনতে পারতাম। আপন ভাই, ওরা অনেক জায়গায় গিয়েছে ওদের ঘরবিটা বিক্রি করার জন্য, বাট ওরা ওদের ঘরবিটা বিক্রি করেও এত টাকা জোগাড় করতে পারে নাই, যার জন্য শেষ পর্যন্ত আমার বউ আর আমার সন্তানটাকে প্রাণ হারাতে হয়। আপন ভাই, আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন, অন্তত এই গল্প থেকে কিছু মানুষ সচেতন হবে আপন ভাই। কিছু মহিলা বা কিছু নারী বা কিছু মেয়ে সচেতন হবে। অন্তত সচেতনমূলক পোস্ট হিসাবে আপনার কাছে অনুরোধ করব আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আমি এখন আবার দ্বিতীয় বিয়ে করেছি আমার বউকে নিয়ে। আমি এখন অনেক ভালো আছি। আমার বউয়ের ঘরে বাচ্চা হবে, ও হচ্ছে প্রেগনেন্ট। ওর জন্য দোয়া করবেন। আপনার জন্য আমার শুভকামনা আপন ভাই। আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, গল্পের শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতি রাতকে রাখালকে খাওয়ার জন্য বাঘ আসে। কিন্তু গ্রামের সবগুলো রাখাল প্রতি রাতেই চিল্লায় যে ওকে বাঘে ধরে নিচ্ছে, বাঘে খাচ্ছে। গ্রামের সবগুলো মানুষ উঠে যায়, কিন্তু গিয়ে দেখতে পারে যে আসলে সবই প্রান্ত মিথ্যা। একদিন ঠিকই বাঘ এসে রাখালকে ধরে, সেদিন আর কোনো মানুষ বেরিয়ে আসে না। তেমনি আমি এই কথাটা আপনাদেরকে গল্পের শুরুতেই বলেছিলাম। সেকেন্ডলি দেখেন যে এটার একটা বাস্তব রূপ কিন্তু আপনি পেয়ে গেলেন। মুন্না ভাই কিন্তু স্বপ্নও চিন্তা করতে পারে নাই যে দ্বিতীয়বার তার ওয়াইফকে আসলেই কিডন্যাপার ধরেছে, আসলেই তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা কিন্তু মুন্না ভাই দ্বিতীয়বার বুঝতে পারেনি। অ্যান্ড সবশেষ যেটা হলো সেটা হচ্ছে উনি এখন বিয়ে করেছে, কিন্তু ওনার বউ আর বাচ্চাকে উনি এখনও ভুলতে পারেনি। প্রচুর পরিমাণ ভালোবাসে ওই সন্তানকে, এবং ওই সন্তানকে তার ওয়াইফকে এখনও সে প্রচুর মিস করে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই জীবনের গল্পটা আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে ভীষণ শিক্ষণীয় একটা পোস্ট হবে, অনেক বেশি শিক্ষণীয় একটা জীবনের গল্প হবে। এই ভুলগুলো কিন্তু প্রতিটা মানে আজকে আমরা হয়তো অনেকেই রাত্রিকে গালি দেই, অনেকে আমার নামে কমপ্লেন করেন যে আমি অনেক সময় মেয়েদেরকে ছোট করে কথা বলি। ডিয়ার ভিউয়ার্স, আমি সবগুলো মেয়ে কিন্তু রাত্রি না। আমি গতকালকে একটা হচ্ছে লাইভ স্টোরি শেয়ার করেছিলাম, যেটার নাম ছিল হচ্ছে নামটা আমি ভুলে গেলাম, মিলন ভাইয়ের মনে হয় নাকি, আচ্ছা জুয়েল আর রুমার জীবনের গল্পটা গতকালকে আমি প্রচার করেছিলাম। তো আপনি একটাবার খালি চিন্তা করে দেখেন জুয়েল আর রুমার জীবনের ওই গল্পটা রুমা কী না করছে। সুতরাং আমি কিন্তু মেয়েদেরকে খারাপ বলি না, গল্পের খাতিরে যদি এটা তো আসলে আমার বানানো কোনো গল্প না, আমি অন্যের মুখ থেকে শুনি, যেমনটি শুনি আপনাদেরকে তেমন করেই বলি। আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মেয়ে কিন্তু রাত্রির মতো না, আর পৃথিবীর প্রত্যেকটা মেয়ে কিন্তু গতকালকের অনুষ্ঠানে রুমার মতো না। হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে কিন্তু এই দুনিয়া। প্রত্যেকটা ছেলে কিন্তু মুন্নার মতো না, আর প্রত্যেকটা ছেলেও কিন্তু জুয়েলের মতো না। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে আপনি আজকে এটা খেয়াল রাখবেন, আপনি এটা চিন্তা করবেন, আপনার জীবনে আপনি তখনই সুখী হতে পারবেন। জীবনে আমি বারবার এই কথাটা প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, আপনার জীবনে আপনি তখনই সুখী হতে পারবেন যেটাকে আপনি পেয়েছেন সেটাকে যদি আপন করে নেন। যেটাকে পেয়েছেন সেটাকে যদি আপন করে নিতে পারেন, তবেই আপনার জীবনে সুখী হবেন। অভাব অনটন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, আপনি আমার এই কথাটা খেয়াল রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ সর্বদিক থেকে সুখী।
সারা পৃথিবী খুঁজলে আপনি এমন কোনো মানুষ পাবেন না যে এই মানুষটা সর্বদিক থেকে সুখী, আল্লাহ তাকে কোনো অভাব দেয়নি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের মনে চাহিদা আছে, প্রত্যেকটা মানুষের মনে আকাঙ্ক্ষা আছে। এই চাহিদা, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মানুষ রাত কাটায় আর দিন কাটায়, জীবন নামের তরিটা পার করে দেয়। যেটা পেয়েছেন প্লিজ সেটাকে নিজের করে নেন, আপনি কষ্ট পাবেন না, তবে আপনার জীবনটা হবে না রাত্রির মতো। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আপন আবারও হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।